আসলে মনে থাকে না, ভুলে যাই বারবার। ওকে, শুরু হয়েছে, হ্যাঁ রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের চারটা টপিক আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সেকেন্ড ক্লাস বোর্ড, অর্থাৎ ইসিজির বোর্ডটা নিয়ে একটু কথা বলবো। 2 নম্বর টপিক হচ্ছে লং কেস, শর্ট কেস আর পেডি বোর্ড। ওকে, পেডি বোর্ডের আমি কিছু কোশ্চেন বলে দিব এবং কিছু আনসারও বলে দিব আপনাদেরকে, যে কোশ্চেন গুলা খুব সারা করে এবং যেগুলো না পারলে সারা খুব মাইন্ড করে। ওকে, এই দুইটা টপিক আমি বলে দিব, যেটা আপনারা পারার চেষ্টা করবেন অবশ্যই পরীক্ষা হলে এই আনসার গুলো দিবেন। যদিও আনসার গুলো খুব ইজি বা আমরা কিন্তু জানি, বা পরীক্ষা হলে আসলে মাথায় আসছে না, ঠিক আছে? কারণ স্বাভাবিক তখন আমরা অনেক বেশি টেনশনের মধ্যে থাকি, আমাদের প্রপারলি প্রোডাকশন করা সম্ভব হয় না। ওকে, তো আজকে আমরা লং কেস গুলো একটু বলে দিই, আগে লিখে ফেলেন, কারণ পরে হয়তো বা ভুলে যাবো, মিস হয়ে যাবে। লং কেস কি কি পড়বেন একটু লেখেন। লং কেস 1 নম্বর, রেসপিরেটরি থেকে কি পড়বেন? রেসপিরেটরি, রেসপিরেটরি। আমি যেগুলোর মধ্যে বলবো এমফাসাইজ করবেন, সেগুলো একেবারে নিজেদের মধ্যে রেডি করবেন। ওকে, একেবারে প্রেজেন্টিং যে পার্টটা আছে, প্রেজেন্টিং বা কি বলে, চিফ কমপ্লেইনের পরে কি লিখি আমরা? হিস্টো প্রেজেন্ট কমপ্লেইন, নাই? হিস্টো প্রেজেন্ট কমপ্লেইন্স এর মধ্যে যে পার্টটুকু আছে, মানে যেটা আমরা এলাবোরেট করি, হ্যাঁ আমরা প্রেজেন্টিং কমপ্লেইন গুলো কি করি, ইলাবোরেট করি না, সেগুলোকে আমরা ব্যাখ্যা করি। তো ওই পার্টটুকু আপনারা গুছাই নিবেন। ওকে, আমি আপনাকে আগের ক্লাসেই বলেছিলাম যে আপনি যখন কোন একটা প্রেজেন্টেশন করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি পেশেন্টের কথা শুনে করবেন না। হ্যাঁ, কারণ পেশেন্ট হয়তো বা এমন হতে পারে যে পেশেন্ট আপনাকে প্রপারলি হিস্ট্রি না দিতে পারে। ওকে, সো আপনি যদি পেশেন্ট থেকে হিস্ট্রি শুনে প্রপারলি সেভাবে লিখতে চান, অনেক সময় এমন হতে পারে যে আপনি হয়তো বা প্রপারলি সেটাকে গাইড করতে পারবেন না, ইলাবোরেট করতে পারবেন না। এই জন্য আপনি আগে থেকে সেটাকে গুছাই নিবেন, ঠিক আছে কথাটা? আচ্ছা, তাহলে আপনারা আহ কোনটা কোনটা দিয়ে এমফাসাইজ দিবেন দেখেন। রেসপিরেটরি 3টা, রেসপিরেটরি থেকে 3টা দিবেন। একটা বড় হচ্ছে সিওপিডি, 1 নম্বর হচ্ছে সিওপিডি, লিখছেন? কথা বলেন আমার সাথে। একটা হচ্ছে জি সিওপিডি, ভাইয়া 2 নম্বর হচ্ছে অ্যাজমা। ওকে, কারো কারো ভাগ্যটা যদি একটু টাফ হয়, কারো কারো ক্ষেত্রে যদি ভাগ্য একটু টাফ হয়, ভাইয়া আপনাকে মিউট করে ভাইয়া মিউট দিছি। হয়ে গেছেন। কেউ কাউকে মিউট করবেন না। ওকে, ভাই একটু আপনাদের আবার বলেন প্রয়োজনই আগে নাই। থেকে। হ্যাঁ বলতেছি, একবার বলেন, আপনি মিউট হয়ে হ্যাঁ গেছিলেন। হ্যাঁ, আমি আবার বলতেছি, আগে শুনে একটু কথা। আপনারা কেউ কাউকে মিউট করবেন না। কেউ যদি কথা বলে তখন আমি মিউট করে দিব, আপনার কাউকে মিউট করার দরকার নাই। এটা নিয়ে কমপ্লেন আসছে আগেরবার, যে কেউ কাউকে মিউট করে দিচ্ছে, কেন সে মিউট করলো, এরকম আবিজয় কথাবার্তা দরকার নাই। কেউ একটু চেক করেন, সবাই সবাই আগে নিজেদের ইয়াটা চেক করেন যে কেউ মিউট ছাড়া আছেন কিনা। আমি একজনকে করে দিচ্ছি, সম্ভবত উনি করেন, হ্যাঁ করছেন, উনি নিজে করলো। হ্যাঁ, তাহলে সবাই সবাইকে মিউট করেন। কথা বলার সময় মিউটটা অন করে কথা বলবেন, কথা শেষ হয়ে গেলে মিউটটা অফ করে দিবেন, সিম্পল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে, প্রথমটা হচ্ছে সিওপিডি। সিওপিডি 10 জনের মধ্যে 5 জনের পড়বে সিওপিডি। প্রতি 10 জনের মধ্যে 5 জনের ধরে রাখতে পারেন সিওপিডি পড়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে সিওপিডির পরে হচ্ছে অ্যাজমা। আচ্ছা, অ্যাজমার সঙ্গে আরেকটা ব্যাকেট দিয়ে লেখেন, কার্ডিয়াক অ্যাজমা। কার্ডিয়াক অ্যাজমা এটা আবার কি? নাম শুনছেন কখনো কার্ডিয়াক অ্যাজমার? কেউ শুনেছেন না কার্ডিয়াক ভাইয়া। অ্যাজমা? আচ্ছা, কার্ডিয়াক অ্যাজমা হচ্ছে কার্ডিয়াক কন্ডিশনের কারণে যদি কারো অ্যাজমা হয়, অর্থাৎ কোন একটা পেশেন্টের যদি কার্ডিয়াক ফেলিয়ার থাকে, হ্যাঁ, অথবা কোন একটা পেশেন্টের যদি কার্ডিওমেগালি থাকে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু তার কার্ডিয়াক কন্ডিশনটা ডিটোরিয়েট করেছে, তার কার্ডিয়াক আউটপুটটা ডিটোরিয়েট করেছে। আমরা যখন কার্ডিয়াক ফেলিয়ার হয় তখন আসলে কি হয়? তখন যেটা হয় সেটা হচ্ছে তার ভেন্ট্রিকল গুলো মূলত ডাইলেটেড হয়ে যায়। অর্থাৎ তারা আগে যে ফোর্সে কার্ডিয়াক আউটপুট প্রদান করত, এখন আর আগের মতো ফোর্স সে জেনারেট করতে পারতেছে না। ওকে, এই জন্য সে কার্ডিয়াক আউটপুট কমে গেছে। কার্ডিয়াক আউটপুট আগে যদি 5 লিটার পার, কি বলে, আবার কে অন করে দিছে, কেউ যদি কার্ডিয়াক আউটপুট আগে, আমাদের কার্ডিয়াক আউটপুট কত, 5 লিটার পার কত, কত 5 লিটার পার মিনিট না আওয়ার? মিনিট। 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 তো 5, নর্মালি আমরা কি জানি কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5 লিটার পার মিনিট। ওকে, কিন্তু যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক আউটপুট ডিটোরিয়েট করে, অর্থাৎ তার কার্ডিয়াক মাসেল আগের মতো করে যদি জেনারেট করতে পারে, হ্যাঁ, প্রেশারটা জেনারেট করতে না পারে, তাহলে কার্ডিয়াক আউটপুট লস হবে, কমে যাবে। আর কার্ডিয়াক আউটপুট যখনই কমে যাবে, ডিটোরিয়েট করবে, তখন কিন্তু তার কি হবে, তার এই যে ব্লাড গুলো আসছিল, কারণ তার আউটফ্লোটা কমে গেছে কিন্তু ইনফ্লোতে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ,
ঢোকার রাস্তা ওকে, কিন্তু বের হওয়ার ক্ষেত্রে তার কি আগের মতো ফোর্স সে জেনারেট করতে পারতেছে না, তাহলে কম বের হচ্ছে কিন্তু ঢুকতেছে কিন্তু আগের মতো, তাহলে বেশি পরিমাণ ব্লাড কি হয়ে যাবে, হার্টের মধ্যে জমা হয়ে যাবে না, হার্টের মধ্যে জমা হবে না। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? জি ভাই, এটা জি একটা ভাই। পাম্প, পাম্পটার মধ্যে ব্লাড আসে, আবার পাম্পটা দিয়ে ব্লাড বের হয়ে যায়, কিন্তু পাম্পটা যদি প্রপারলি আগের মতো করে ব্লাডটাকে বের করতে না পারে, হ্যাঁ, কিন্তু কিন্তু পাম্পের মধ্যে কিন্তু ব্লাড ঢুকতেছে, তাহলে ব্লাড গুলো কোথায় জমা হবে, পাম্পের মধ্যে জমা হবে, তাহলে তখন পাম্পটা কি হবে, পাম্পটা আস্তে আস্তে করে কি হয়ে যাবে, আস্তে আস্তে করে ডাইলেটেড হয়ে যাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, তো পাম্পটা যখন আস্তে আস্তে করে বড় হয়ে যাবে, তখন সে প্রপারলি আগের মতো ফোর্স ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ এই কন্ডিশনটা আস্তে আস্তে করে ডিটোরিয়েট হবে। এই যে ব্লাডটা জমা হইতেছে এটাকে বলা হয়, কি বলা হয় বলেন তো, এন ডায়াস্টোলিক ভলিউম, ঠিক আছে? অর্থাৎ ডায়াস্টোলের শেষে তার যে ভলিউমটা রয়ে যায়, হ্যাঁ, আস্তে আস্তে করে এই ভলিউমটা বাড়তে থাকে বাড়তে থাকে, একসময় খুব খারাপ কন্ডিশন হয়ে যায়। তো এই যে ব্লাডটা আস্তে আস্তে জমা হচ্ছে, এই ব্লাডটার কারণে বেশি পরিমাণ ব্লাড আসতে পারে না, আস্তে আস্তে করে ব্যাক একটা ফ্লো ক্রিয়েট হয়, অর্থাৎ ব্লাড গুলা সব কই চলে যায়, ব্লাড গুলা সব জমা হয়ে পড়ে আপনার পালমোনারি যে ভাস্কুলেচার সেখানে। ওকে, তো পালমোনারি ভাস্কুলেচার যখন ব্লাডটা জমা হয়ে থাকে, তখন পালমোনারি সিস্টেম আর প্রপারলি আগের মতো ফাংশন করতে পারে না, সেখান থেকে যে আপনার অ্যাজমাটা ক্রিয়েট হয় তাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা। ওকে, এটা খুব রেয়ারলি একটা রেয়ার কমপ্লিকেশন অফ দ্য কার্ডিয়াক ফেলিয়ার। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এটা খুবই সিভিয়ারলি প্রেজেন্ট করে, এবং সেই পেশেন্ট গুলা কিন্তু কার্ডিয়াক ফেলিয়ারের জন্য না, বরং অ্যাজমার জন্য হসপিটালে ভর্তি হয়। ওকে, তখন তার ডায়াগনোসিসটা কিন্তু কার্ডিয়াক ফেলিয়ার হয় না, তখন তার ডায়াগনোসিসটা হয় কি হয়, কার্ডিয়াক অ্যাজমা। বুঝছেন কথাটা? সো কারো কারো ক্ষেত্রে যদি আপনি হঠাৎ করে দেখেন যে অনেক সময় কিন্তু সারা পড়ে দেয়, অথবা অনেক সময় ফাইল কিন্তু রয়ে যায়, ঠিক না, ব্রেনের মধ্যে কিন্তু ফাইল থাকেই, অথবা নিচে থাকে, অথবা সাইডে রেখে দেয়, তো আপনি যদি কোনো কারণে দেখে ফেলেন, নর্মালি দেখা উচিত না, কিন্তু আপনি যদি কোনো কারণে দেখে ফেলেন, আপনি লোক সামলাতে পারলেন না, আমি দেখেই ফেলবো আজকে কি আছে আমার ডায়াগনোসিসটা, আপনি দেখে ফেললেন, ঠিক আছে, যদি দেখেন যে সেখানে কার্ডিয়াক অ্যাজমা লেখা আছে, আপনি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার ডায়াগনোসিস যদিও কার্ডিয়াক অ্যাজমা, কিন্তু আপনি তাকে ডায়াগনোসিস করবেন অ্যাজ আ অ্যাজমা পেশেন্ট হিসেবে। কথা কি বলছেন, অ্যাজ অ্যাজমা পেশেন্ট হিসেবে আপনি ডায়াগনোসিস করবেন। ওকে, ভাইয়া আপনাকে, জি বলেন। একটু ইন্টারাপ্ট করতেছি, ওই কয়েকজন ভাইয়া নক দিছে, ও একটু যদি জয়েন করাতেন। কই, আমি তো করতেছি, কেউ তো জয়েন দিচ্ছে না তো। ওই কে এম তানবীর বলতেছিল একটু জয়েন দিছে আর কি। না, আমি জয়েন যারা দিছে ডিফেন্স তো কেউ নাই তো, এই যে ওকে, সবাই আচ্ছা সবাই ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমার কৌতূহল আবার বশত যদি একটা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন ভাই, বলেন ভাই, বলেন ভাই, বলেন। কৌতূহল বশত একটা জিনিস জানার ইচ্ছা ছিল, মানে এখন যেহেতু কোভিড চলতেছে, আমাদের কি মানে রেসপিরেটরি কেসেস মানে দিবে নাকি, মানে দেওয়ার সম্ভাবনা আছে, মানে জানি না এটা মাথায়। এখন এটা 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 নির্ভর করতেছে কিসের উপরে, এটা নির্ভর করতেছে যে আপনাদের এক্সামটা কেমনি হবে। যেহেতু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ধারণাই আসে নাই যে আপনাদের এক্সামটা কেমনে হবে, তো আসলে কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, এখন আপনাদের এক্সামটা কি পিপি পরে পড়া হবে, নাকি যে পেশেন্ট গুলাকে আনা হবে তাদেরকে আগে কোভিড টেস্ট করে আনানো হবে, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, ঠিক না? তো স্যারাও জানে না, আপনারাও জানেন না, আমরাও জানি না, বাট অ্যাজ অ্যাজ স্টুডেন্ট হিসেবে আপনি যখন প্রিপারেশন নিবেন, তাহলে আপনি যে পেশেন্ট গুলা নর্মালি পাওয়ার কথা, আপনি সেই পেশেন্ট গুলা হিসেবেই কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। তো আপনি প্রিপারেশন নিবেন এভাবেই যে রেসপিরেটরি কেস অলওয়েজ এক নম্বরে থাকে, ঠিক আছে, কারণ পেশেন্ট অনেক বেশি পেশেন্ট আপনার রেসপিরেটরি এই কন্ডিশনের কারণেই হসপিটালে ভর্তি হয়, এবং এটা ইমার্জেন্সি কেস না হলেও একটা লং টাইম ক্রনিক কেস হিসেবে প্রেজেন্ট করে, ঠিক আছে। তো আপনার কাছে রেসপিরেটরি কেস পড়ার সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি থাকবে। কথা কি বুঝছেন? এই জন্য জি। প্রিপারেশন নেওয়ার সময় আপনারা অবশ্যই কার্ডিয়াক টপিক ধরবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি এমনও হয় যে হ্যাঁ কার্ডিয়াক বা আপনার কি বলে রেসপিরেটরি পেশেন্ট আপনাকে দিল না রেসপিরেটরি পেশেন্ট লং কেসে, কিন্তু ভাই ভাই তো আপনি শিওর থাকতে পারেন যে এবার রেসপিরেটরি খেয়ে ফেলবে, ঠিক না? জি। কারণ যেহেতু আপনার কোভিড এমন একটা কন্ডিশন যেখানে সবকিছু গ্রো করতেছে, হ্যাঁ, এখান থেকে আপনার রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে, কারো ক্ষেত্রে নিউমোনিয়া হচ্ছে, কারো ক্ষেত্রে হার্ট ফেলিয়ার হচ্ছে, কারো ক্ষেত্রে স্ট্রোক হচ্ছে, কারো ক্ষেত্রে ডিভিডি হচ্ছে। তো আপনি বলতে পারবেন না যে আপনাকে কোথা থেকে কোথায় চলে যাবে না। হ্যাঁ, হঠাৎ করে বললো যে ডিভিডি নিয়ে কথা বলা শুরু করলো, অথবা বললো স্ট্রোক, কারণ এখন দেখা যাচ্ছে যে কোভিড এর কমপ্লিকেশন হিসেবে অনেক পেশেন্ট স্ট্রোকে মারা যাচ্ছে, অনেক পেশেন্ট হার্ট ফেলিয়ার করে মারা যাচ্ছে। তো আপনাকে কিন্তু এখন ধরতে পারে যে এখান থেকে এভাবে কিভাবে আসছে। সো আপনি যখন পড়বেন আপনি এটাকে খুব বুঝিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর কথা। তাহলে আমি কি বুঝতে পারছি আপনাদের কার্ডিয়াক অ্যাজমাটা ক্লিয়ার হয়েছে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কার্ডিয়াক অ্যাজমা নিয়ে? সো আপনি ভাইয়া যখনই একটু শর্টলি যদি বলতেন, মানে আচ্ছা, কার্ডিয়াক শর্টলি শর্টলি কথা অর্থ হচ্ছে কার্ডিয়াক ফেলিয়ারের জন্য যে ব্যাক ফ্লোটা ক্রিয়েট হয়, এই ব্ল্যাক ফ্লোটার জন্য যখন ব্লাড গুলা আপনার রেসপিরেটরি সিস্টেমে অ্যাকুমুলেট করে, তখন যে কন্ডিশনটা ক্রিয়েট হয় অ্যাজমাটিক কন্ডিশন, সেই অ্যাজমাটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা।
কারণ এই অ্যাজমাটা হচ্ছে সেকেন্ডারি টু কার্ডিয়াক ফেলিয়ার, ক্লিয়ার? এই জন্য এটাকে কার্ডিয়াক অ্যাজমা বলে। বাট এই ধরনের পেশেন্ট আসলেও আপনি তাকে অ্যাজমা হিসেবেই ডায়াগনোসিস করবেন, যেহেতু আপনি জানেন না যে তার কার্ডিয়াক ফেলিয়ার ছিল কি ছিল না। ওকে, আচ্ছা, এটা আমি বলে দিলাম আর কি। এরপর 3 নম্বর হচ্ছে টিবি। আপনি কোশ্চেন করতে পারেন, ভাইয়া টিবির পেশেন্ট দিবে? যদি আমার টিবি হয়ে যায় তখন কি হবে? আচ্ছা, টিবির ওই পেশেন্টটাকেই দেওয়া হয় যার স্মিয়ার নেগেটিভ থাকে। যদি কোনো পেশেন্টের স্মিয়ার নেগেটিভ হয়, সেই ধরনের পেশেন্ট গুলাকে দিতে পারে আপনার জন্য, ঠিক আছে? সো টিবির পেশেন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে যেটা, অনেক সময় কোন একটা পেশেন্ট আপনার কাছে আসতে পারে অ্যাবডোমিনাল টিবি হিসেবে। কি টিবি হিসেবে? অ্যাবডোমিনাল টিবি হিসেবে। আপনি দেখবেন যে তার সাইন সিমটম সবকিছু টিবির সঙ্গে মিলে গেছে, কিন্তু খেয়াল করে দেখবেন যে তার সমস্যাগুলো সব অ্যাবডোমেনে। তার পেট ফুলে গেছে, হ্যাঁ, তার পেট ফুলে গেছে, তার এই যে কি বলে মানে সারা শরীরে পানি চলে আসছে, মানে তার কি হচ্ছে, তার ইডিমা হয়ে গেছে না। তো আপনি দেখবেন যে যখন তার হিস্ট্রি চেক করবেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে তার বাবার টিবি ছিল, অথবা তারও এরকম শ্বাসকষ্ট, মানে টিবির যে সাইন সিমটম গুলা, কাশি আছে লং টাইম ধরে, মাঝে মাঝে ব্লাড যায়, হ্যাঁ, আপনি পুরো দেখবেন যে তার সব সাইন সিমটম টিবি, কিন্তু সে এই কন্ডিশনের কারণে ভর্তি হয় না। সে ভর্তি হয়েছে কি, হঠাৎ করে তার পেট ফুলে যাচ্ছে, হ্যাঁ, 3-4 মাস আগে থেকে হঠাৎ করে তার পেট শুরু ফুলানো শুরু করছে, এবং রিসেন্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তার পেট অনেক ফুলে গেছে। তাহলে আপনি বুঝতেছেন যে অনেক দিন ধরে তার কি শুরু হয়েছে, ইডিমা ফর্মেশন শুরু হয়েছে, এবং রিসেন্টলি তার ইডিমাটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়েছে। কারণ আমরা জানি যখন ইডিমার ফ্লুইড গুলা আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জমা হয়, তখন কি হয়, তখন আপনার ডায়াফ্রামটা উপরের দিকে কনস্ট্রিক্ট করে, রাইট? আপনার ডায়াফ্রামটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, ঠিক না? কারণ অ্যাবডোমিনাল যে পোর্শনটা আছে সেটা যদি ব্লাড দ্বারা পূর্ণ হয়ে যায়, বা পানি দ্বারা পূর্ণ, ব্লাডও না, মানে প্লাজমা দ্বারা যদি পূর্ণ হয়ে যায়, তখন কি হবে, আপনার যে ডায়াফ্রামটা আছে সেটা কি তার আগের জায়গায় থাকতে পারবে? পারবে না। তখন সে কি করবে, সে উপরের দিকে উঠে যাবে। সে উপরের দিকে উঠে কই যাবে, কোথাও যাওয়ার তো জায়গা নেই। ফলে আলটিমেটলি সে কি করবে, আপনার যে লাং আছে লাংটাকে প্রেশার ক্রিয়েট করবে। যখনই লাঙে প্রেশার ক্রিয়েট করবে, আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হবে। তখন এই ধরনের পেশেন্ট এসে বলবে যে তার পেট ফোলা শুরু হয়েছে, তার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। তাহলে আপনি খেয়াল করবেন, যখন তার আপনি পাস্ট হিস্ট্রি নেবেন, আপনি দেখবেন তার সকল সাইন সিমটম টিবি, বাট যখন সে আপনি তার প্রেজেন্টিং সিমটম গুলো নিবেন, তখন দেখবেন যে তার সব সিমটম গুলা মূলত অ্যাবডোমিন রিলেটেড। ওকে, তো আপনি বুঝে নেবেন যদি এটা কিসের কন্ডিশন, এটা কিন্তু অ্যাবডোমিনাল টিবি। বাট এই ধরনের পেশেন্ট গুলাকে আপনি অ্যাবডোমিনাল টিবি হিসেবে ডায়াগনোসিস করবেন না। সাধারণত এরা আরো কিছু কন্ডিশন নিয়ে আসে, সেটা হচ্ছে সিকিডি, অর্থাৎ সিএলডি, অর্থাৎ ক্রনিক লিভার ডিজিজের কন্ডিশন নিয়ে আসে। তো আপনি ডিস্টিংগুইশ করে ট্রাই করবেন যেটা কি সিএলডি পেশেন্ট নাকি অ্যাবডোমিনাল টিবির পেশেন্ট, এবং টিচারকে কোশ্চেন করে নেবেন যে স্যার আমি কি ডায়াগনোসিস কি অ্যাবডোমিনাল টিবি লিখবো নাকি সিএলডি লিখবো। টিচারই আপনাকে কনফার্ম করবে যে তুমি অ্যাবডোমিনাল টিবি লিখিও না, তুমি সিএলডি লেখো, তোমার জন্য বেস্ট হবে। কথা কি বুঝতে পারছেন জিনিসটা? আমি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, কারণ পরীক্ষা হলে এই প্রবলেম গুলোর মধ্যে পড়বেন, কারণ আমি নিজে এটা পড়ছি। আমার নিজের ডায়াগনোসিস, আমার নিজের কেস ছিল অ্যাবডোমিনাল টিবি। ওকে, বাট আমি ডায়াগনোসিস লিখছি সিএলডি, কিছু করা ছিল না। বুঝছেন কথাটা? সিএলডির যেগুলো ফিচার্স আছে না, ওইগুলো কি তো অ্যাবডোমিনাল টিবিতে তো পাবো না? জি, এবার বুঝি নাই, কি বললেন কোশ্চেনটা? বলতেছি সিএলডির যেগুলো ফিচার্স আছে না, যেগুলো আলাদা ফিচার, যেগুলো তো হ্যাঁ, অ্যাবডোমিনাল টিবিতে হ্যাঁ, পাবো সিএলডি না। ফিচার কি? সিএলডি ফিচার কি বলেন, আগে একটু বলেন আমার সাথে শেয়ার করেন। ওই যে যেগুলো আমরা ওই যে স্পাইডার নেভি বা ওই যে আমরা যেগুলা গাইনোকোমেশিয়া, মানে যেগুলো যেগুলো ফাইন্ডিং পাইতেছি, এগুলো তো আচ্ছা, মানে গাইনোকোমেস্টিয়া, স্পাইরাল নেভি, এগুলো তো অনেক রেয়ার কন্ডিশন না, এগুলো কি ভাই এখানে নরমালি কি পাবেন? হেপাটোমেগালি স্প্লিনোমেগালি থাকবে? আচ্ছা, সিএলডি পেশেন্টে বা টেস্টিকুলার আমি বলি, অ্যাট্রফি। এগুলো তো অনেক রেয়ার, এগুলো সবই সিএলডি এর কিছু ফিচার, বাট এগুলো তো সব মানুষের ক্ষেত্রে ডায়াগনোসিস করা যাবে না। আপনি একটা পেশেন্টকে যখন দেখবেন, কোন একটা ছেলে পেশেন্ট, আপনি যখন একটা ছেলে পেশেন্ট দেখবেন, হ্যালো, হ্যালো, শুনতেছেন কথা? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আচ্ছা, শোনা ওকে, ঠিক আছে। আপনার কাছে যখন একটা সিএলডি পেশেন্ট আসবে, আপনি কি প্রথমেই তার জেনিটাল সিস্টেম এক্সামিনেশন করবেন? আপনি কি বলবেন যে ভাই আপনার স্ক্রোটামটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? তো এগুলো আসলে না বের ভাই, করা টাফ। তারপর গাইনোকোমেস্টিয়া প্রতি 1000-এর মধ্যে হয়তো বা একজনে পাবেন। প্রতি অ্যাসাইটিস পাবো। কেউ একজন ছাগলের শব্দ শুনতেছি কেন আমি? ব্যাপার কি, দেখি তো। ওকে, শুনেন, প্রতি 1000 সিএলডি পেশেন্টের মধ্যে হয়তো একজন পেশেন্টের গাইনোকোমেস্টিয়া পাবেন, রেয়ার, একদম রেয়ার সাইন সিম্পটম, ঠিক আছে? কমন কি পাবেন সেটা বলেন। কমন সিএলডি হলে কমনলি কি পাওয়া যায়? এক নাম্বার অ্যাসাইটিস অ্যাসাইটিস, অ্যাসাইটিস। এক নাম্বার অ্যাসাইটিস। অ্যাসাইটিস ওকে, তারপরে হেপাটোমেগালি। হ্যাঁ, হেপাটোমেগালি। এখন মনে রাখবেন প্লিজ, খেয়াল করে শুনেন, হেপাটোমেগালি সিএলডি যখন সিরোসিসের দিকে চলে যায়, তখন আস্তে আস্তে করে লিভারটা ছোট হয়। কারণ ক্রনিক লিভার ডিজিজের 90%
কজই হচ্ছে মূলত কি অ্যালকোহল রিলেটেড অথবা ড্রাগস রিলেটেড, ঠিক তো? এই জন্য তো ক্রনিক লিভার ডিজিজ গুলো হয়। আপনি যদি সাইন সিমটম মানে কজ দেখেন, আপনি দেখবেন যে এর প্রধান কজটাই হচ্ছে কি সিরোসিস অথবা ড্রাগ অথবা অ্যালকোহল, ঠিক না? এগুলোই দেখবেন। অন্যান্য যে কন্ডিশন গুলো আছে অটোইমিউন কন্ডিশন, হ্যাঁ, যেমন আপনার হেমাটোক্রোমাটোসিস, তারপর সরি হিমোক্রোমাটোসিস না, হ্যাঁ হিমোক্রোমাটোসিস, তারপর হচ্ছে আপনার উইলসন ডিজিজ, এগুলো খুবই রেয়ার না? ভাইরাল এই সকল হেপাটাইটিস কন্ডিশনে তো ভাইরাল হেপাটাইটিস সি এবং ভাইরাল হেপাটাইটিস কি বলে সি, স্পেশালি সি ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে 1% এর ক্ষেত্রে, ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে অ্যাজ আ ভাইরাল হেপাটাইটিস সি এর ক্ষেত্রে 1% এর ক্ষেত্রে। সো এগুলো খুব রেয়ার না, এগুলো খুব রেয়ার। আচ্ছা, কিন্তু আমি যেটা বললাম কমনলি যদি আপনি দেখেন, আপনি দেখবেন সেটার মূল কজ হচ্ছে অ্যালকোহলিক ডিজিজ অথবা সিরোসিস। ওকে, নরমালি সিরোসিস যখন হয়, আমরা সিরোসিসের দুইটা স্টেজ পাই, একটা হচ্ছে আনকম্পেনসেটেড আর একটা হচ্ছে কম্পেনসেটেড। আনকম্পেনসেটেড মানে হচ্ছে আপনি যদি এর কজটাকে উইথড্র করতে পারেন, তাহলে হয়তোবা এই পেশেন্টটার সিরোসিসটাকে আপনি আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবেন। পেশেন্ট হয়তোবা তার লাংটাকে সরি তার লিভারটাকে নর্মাল অবস্থায় ফিরে পেতে পারবে। এটা হচ্ছে এটা হচ্ছে কম্পেনসেটেড। ওকে, কম্পেনসেট করা যাবে। আর যদি এমন হয় যে আপনি পেলেন এমন একটা স্টেজে যেটা আনকম্পেনসেট হয়ে গেছে, অর্থাৎ আপনি যাই করেন না কেন, আপনি এখন পেশেন্টদের উইথড্র করেন না কেন কজ গুলা অথবা ট্রিটমেন্ট করেন না কেন, আপনি কখনোই তার এই সিরোসিসটাকে প্রপারলি ঠিক করতে পারবেন না। এই ধরনের স্টেজটাকে আমরা বলি আনকম্পেনসেটেড সিরোসিস। এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লিভার বড় হয় না, লিভার ছোট হয়। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি আমি? এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু লিভার বড় হয় না, লিভার ছোট হয়। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে লিভার বড় হয়? এই যে ক্রনিক লিভার ডিজিজ যেমন হইতে পারে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে, তখন লিভার বড় হইতে পারে। যদি হয় উইলসন ডিজিজ এর ক্ষেত্রে, তখন লিভার বড় হইতে পারে। ওকে, কথা কি বুঝতে পারছি জিনিসটা? যদি হয় পলিসিস্টিক ডিজিজের কারণে, তখন বড় হইতে পারে। সো কিছু কন্ডিশনের কারণে বড় হয়, কিছু কন্ডিশনের কারণে ছোট হয়। সো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে এটা কি বড় হবে না ছোট হবে, কজটা কি। তো আপনি যখন পেশেন্টটাকে হিস্ট্রি নেবেন, তখন আপনি কজটা আইডেন্টিফাই করে ফেলবেন। এবং আপনি দেখবেন যে সিএলডির অধিকাংশ পেশেন্টই মূলত কি নিয়ে আসবে জানেন? যে তারা হোমিওপ্যাথিক ওষুধ খায়। ওকে, তারা হোমিওপ্যাথিক ওষুধ খায় এবং মূলত এখান থেকে কিন্তু সিএলডিটা ডেভেলপ করে। সো বাংলাদেশের প্রেক্ষিতে আপনার সিএলডি ডেভেলপ করার ওয়ান ইম্পর্টেন্ট কজ হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, ঠিক আছে? এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনি যখন লিভারটাকে পালপেট করবে, ঠিক আছে, তখন কি বলে হেপাটোমেগালি নাও পাইতে পারে। কথা বুঝছেন? সো সিএলডি হলেই যে হেপাটোমেগালি হবে এটা কিন্তু ঠিক না। আপনি কখনো পেতে পারেন, কখনো না পেতে পারেন। সো আপনাকে আগে থেকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে যে আপনি কোন কোন কন্ডিশনে হেপাটোমেগালি পাবেন আর কোন কোন কন্ডিশনে হেপাটোমেগালি পাবেন না। এখন একটা কোশ্চেন করছেন একজন যে ভাই স্প্লিনোমেগালি কি পাবো কিনা? আচ্ছা, স্প্লিনোমেগালি কখন পাই কে বলতে পারবেন? হাত তুলেন, লাভাই বলেন। পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন। হ্যাঁ, তাহলে পোর্টাল হাইপারটেনশন কালাজ্বর। ডেভেলপ, ইয়েস, এই তো পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করা ছাড়া কি কারো স্প্লিনোমেগালি হবে? হবে না, ঠিক না? কারণ আপনার পোর্টাল ভেইনটা যদি কি হয়ে যায়, হাইপারটেনশন হয়ে যায়, হ্যাঁ, যখন পোর্টাল ভেইনের হাইপারটেনশন মানে নরমালি আমরা কি বলি যে যখন 5 মিলি মিলি কি বলে এমএমজি মানে মিলিমিটার মার্কারি পর্যন্ত হয়, নরমাল হয়। যখন 10 ক্রস করে ফেলে তখন আমরা হাইপারটেনশন বলি, আর যখন 12 ক্রস করে ফেলে তখন আমরা তাকে বলি, তখন কি হয়, স্প্লিনোমেগালি ডেভেলপ করে, কনফার্ম হয়ে যায়। তাহলে আপনি বুঝবেন যে কখন হবে স্প্লিনোমেগালি, যদি পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। তো আপনি কিভাবে বুঝবেন পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে ফেলছে? যদি এমন করে হিস্ট্রি পান যে পেশেন্টের ভমিটিং হয়েছে ব্লাড, হ্যাঁ, পেশেন্টের ভমিটিং হয়েছে ব্লাড, এবং আপনি তার যদি আম্বিলিকাসটা এক্সামিনেশন করেন, তখন যদি সেখানে কি পান, কি পান, ক্যাপুট মেডুসা, হ্যাঁ, তখন আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে হয়তো বা পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে। তখন আপনি একটু ট্রিক্স করে আস্তে করে কি করবেন, তার স্প্লিনটাকেও পালপেশন করে নেবেন, যাতে করে আপনি কি পাইতে পারেন যে তার এই যে স্প্লিনটা কি বড় হয়েছে কিনা সেটা ডায়াগনোসিস করতে পারেন। আমি কি বুঝতে পারছি বিষয়গুলা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি যদি আজকে আমি পরে দেখি না, আমি জাস্ট বলে দিই। আমরা বললাম কি সিওপিডি, অ্যাজমা, টিবি। ওকে, টিবির পেশেন্ট আমি আগে বললাম যদি স্পিয়ার নেগেটিভ হয় তাহলে টিবি পাবেন, না হলে পাবেন না। ওকে, শেষ। এবার আসেন কার্ডিওভাস্কুলার কন্ডিশনে একটা কন্ডিশন আসতে পারে হাইপারটেনশন। ভাইয়া যদি নিউমোনিয়া পেশেন্ট নাই পায়, রেসপিরেটরিতে। নিউমোনিয়া, জি নিউমোনিয়া জি। না না, নিউমোনিয়া বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, বড়দের ক্ষেত্রে খুব রেয়ারলি। বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, পাবেন যদি যদি প্লুরাল ইফিউশন। না, প্লুরাল ইফিউশন শর্ট কেস, লং কেস না তো। প্লুরাল ইফিউশন এটা তো সরাসরি কোনো কন্ডিশন না, এটা কি কোনো ডিজিজ? এটা কি ডিজিজ? প্লুরাল ইফিউশন কি ডিজিজ? না ভাইয়া। না,
ডিজিটাল প্লুরালিফিকেশন যেমন আপনার যদি টিবি হয় তখন আপনার প্লুরালিফিকেশন ডেভেলপ করবে, ঠিক না? সো আপনি টিবি পেশেন্টদের ক্ষেত্রে সিস্টেমিক এক্সামিনেশনে প্লুরালিফিকেশন পাইতে পারেন, এটা আপনার একটা ডায়াগনোসিস হবে, ঠিক না? আচ্ছা, কিন্তু প্লুরালিফিকেশন নট অ্যাজ আ ডিজিজ, এটা অ্যাজ আ সিমটম বা অ্যাজ আ সাইন হিসেবে প্রেজেন্ট করবে কোন একটা ডিজিজের জন্য। তাহলে আপনি যদি টিবি পেশেন্ট পান তাহলে আপনার প্লুরালিফিকেশন পাইতে পারেন, যদি নিউমোনিয়া পান তখন প্লুরালিফিকেশন পাইতে পারেন, যদি আপনি কি বলে ব্রঙ্কিকটিসিস পান তখন প্লুরালিফিকেশন পাইতে পারেন, যদি আপনার লিভার অ্যাবসেস লাং অ্যাবসেস পান তখন প্লুরালিফিকেশন পাইতে পারেন। সো এটা স্পেসিফিক না, স্পেসিফিক লাং অ্যাবসেস এগুলো কিন্তু সার্জারি কন্ডিশন না, এগুলো কিন্তু কেয়ার না, মানে মেডিসিনের না। ওকে, এই তিনটা। আচ্ছা, আর বাচ্চা যদি দিয়ে ফেলে, বাচ্চা দেয় না নরমালি, যদি দেয় তখন আপনি নিউমোনিয়া পড়ে নিয়ে, যদি বাচ্চা দেয় তাও দেখে নিতে পারেন, নিউমোনিয়া বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বড়দের জন্য হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, কার্ডিওভাস্কুলার একটা ডিজিজ, কার্ডিওভাস্কুলার একটা ডিজিজ মনে রাখা ট্রাই করেন, হাইপারটেনশন। হাইপারটেনশন পেশেন্ট পাইলেই না কিছু তখন দিবে, পেশেন্ট যদি না পায় ওই দিনে আপনার যেদিন পরীক্ষা সেদিন যদি পেশেন্ট না পায় তখন কখনো কখনো ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের পেশেন্ট দিতে পারে। বলেন তো হোয়াট ইজ দ্য হাইপারটেনসিভ ইমার্জেন্সি আর হোয়াট ইজ হাইপারটেনসিভ আর্জেন্সি, কে বলতে পারবেন? সুন্দর করে বলবেন আমাকে, হোয়াট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি আর কোনটা হাইপারটেনসিভ আর্জেন্সি, কে বলতে পারবেন? বলেন বলেন বলেন। বা হাইপারটেনসিভ আর্জেন্সিটা হচ্ছে ব্লাড প্রেশারটা মোর দেন 180 বা 120 মিনিট অফ মার্কেই থাকবে, কিন্তু এখানে এন্ড অর্গান ড্যামেজের এভিডেন্স থাকবে না। আর ইমার্জেন্সিটা হচ্ছে এভিডেন্স অফ এন্ড অর্গান ড্যামেজ। ইয়েস, তাহলে এন্ড অর্গান ড্যামেজ যদি না থাকে, তার যে সিমটম গুলো আছে সেগুলো যদি আপনি না পান, তাহলে জাস্ট আপনার ব্লাড প্রেশারটা যদি 180 বাই 120 টাকে ক্রস করে ফেলে, স্পেশালি আমরা বলবো আসলে যেটা সেটা হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন, অর্থাৎ 180 যদি ক্রস করে ফেলে, স্পেশালি 200 যদি ক্রস করে ফেলে, তখন আমরা তাকে বলবো হাইপারটেনসিভ আর্জেন্সি। আর আপনি যদি দেখেন যে পেশেন্টের এন্ড অর্গান গুলো ফেলিয়ার হয়ে গেছে, এখন এন্ড অর্গান মানে কি? 5টা এন্ড অর্গান আমাদের জানি আমরা যে হাইপারটেনশন পেশেন্টদের ক্ষেত্রে 5টা এন্ড অর্গান ইম্পর্টেন্ট না, এই এন্ড অর্গান গুলো ড্যামেজ হয়ে গেছে বা তাদের সাইন সিমটম পাচ্ছেন আপনি, তখন আপনি বলবেন হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে এই ধরনের পেশেন্ট দিতে পারে, এটা খুবই রেয়ার, নর্মালি দেওয়ার কথা না, যদি কোনো পেশেন্ট সেদিন না পায় তাহলে দিবে, ঠিক আছে? ওকে, এরপর আসেন জিআইটি। জিআইটি কিন্তু একটা ডিজিজ, পিউডি, পেপটিক আলসার ডিজিজ অথবা ডিউডিনাল আলসার ডিজিজ, যে কোনো একটা কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? পেপটিক আলসার ডিজিজ অথবা অথবা কি ডিউডিনাল আলসার ডিজিজ, এই দুটো Duodenal ulcer। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন হেপাটোলজি। ওকে, হেপাটোলজি, হেপার থেকে কি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় থাকে পেশেন্টের ক্ষেত্রে পাবেন আপনি। এটা সম্ভবত আমাদের সময় খুব বেশি ফ্লোরিক ছিল, এখনো তেমন হয়তো বা নাই। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে, এটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, এটা বলে দিলাম আমি, সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, এটা ইম্পর্টেন্ট। ক্রনিক লিভার ডিজিজ ট্রিপল স্টার দেন, ক্রনিক লিভার ডিজিজ ট্রিপল স্টার দেন, দিয়েছেন? প্রতি 10 জনের মধ্যে 2 থেকে 3 জন পাবেন ক্রনিক লিভার ডিজিজ, একেবারে কমনলি। এরপর নেফ্রো থেকে আসে, নেফ্রন থেকে 2টা, এনএস নেফ্রোটিক সিনড্রোম, পাশে লেখেন চাইল্ড, স্পেশালি বাচ্চাদের খেতে পাবেন, নেফ্রোটিক সিনড্রোম স্পেশালি বাচ্চাদের জন্য। আর 2 নাম্বারটা হচ্ছে সিএলডি, সরি সিকেডি, সিএলডি আর সিকেডি মধ্যে খালি দুটো লাগে, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, পাশে স্টার দেন, ট্রিপল স্টার দেন, ট্রিপল স্টার দেন, সিকেডি ট্রিপল স্টার দেন। এনএস, এনএস এর পেশেন্ট যদি পান প্লিজ সবাই ব্যাগের মধ্যে একটা করে টেস্ট টিউব নিয়ে যাবেন, টেস্ট টিউব, টেস্ট টিউব নিয়ে যাবেন। ওকে, আমি পরীক্ষা আগে দেখিয়েছিলাম, জানতাম না। টেস্ট টিউব, কারো ক্ষেত্রে যদি কোনোভাবে এনএস এর পেশেন্ট পড়ে আর আপনি যদি তার কোন টেস্ট বলেন তো, কেন টেস্টে কি করি আমরা, কি টেস্ট করি? bedside হিট কোয়াগুলেশন হিট কোয়াগুলেশন টেস্ট যদি না করছেন, আপনি শিওর থাকেন যে আপনি লং কেসে ফেল করছেন। এনএস এর পেশেন্ট পাইছেন আর আপনি তার বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট করেন নাই, আপনি শিওর থাকেন যে আপনি লং কেসে ফেল করছেন, কিছু করবেন না, কোশ্চেন করার আগে ফেল করে দেবেন। ভাইয়া হিট কিভাবে দেব? আচ্ছা, হিট হিট দেওয়া লাগবে, হিট হচ্ছে আপনাকে দাদুরা দিয়ে দিবে, দাদুর আছে না, তারা দিয়ে দিবে, তারা দিয়ে গরম করে আপনাকে দিয়ে যাবে, আপনার কাজ শুরু নিয়ে যাওয়া, এই টেস্টিং নিয়ে টেস্ট টিউব প্রোভাইড করবে না? না না, কিচ্ছু প্রোভাইড করবে না, মেডিকেল থেকে কোনো কিছু প্রোভাইড করবে না। আমি বলে দিব আপনারা আপনাদের ব্যাগটা কি দিয়ে গোছাবেন বলে দিচ্ছি আমি, আপনাদের ব্যাগটা আপনাদের ব্যাগ। হ্যাঁ যাবো, স্যাম্পল কই পাবো? স্যাম্পল পেশেন্ট থেকে নিবেন, এনএস এর পেশেন্টদের প্রস্তাব থাকে তো, এনএস এর পেশেন্টদের প্রস্তাব থাকে তো পাশে, তাদের 24 আওয়ার্স ইউরিনিক স্যাম্পল কালেকশন করা হয়। এনএস পেশেন্ট ডায়াগনোসিস করার জন্য একটা ইনভেস্টিগেশন কি, নেফ্রোটিক সিনড্রোম এর পেশেন্ট যদি ডায়াগনোসিস করতে চান তার একটা ইনভেস্টিগেশন প্রসিডিউর হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি কালেকশন, রাইট?
যাতে আমরা কি দেখি যে তার 24 ঘন্টার মধ্যে টোটালি কি পরিমাণ প্রোটিন লস হয়েছে, সেটা হচ্ছে কত, তার মান কত, or 24 আওয়ার্স না 1 sorry 3 গ্রাম পার 3 গ্রাম 150 এই তো 3 গ্রাম পার 24 আওয়ার্স না, 3 গ্রাম পার 24 আওয়ার্স। ওকে, 24 ঘন্টায় 3 লস হইতে হবে, আবার 1 ঘন্টা বানাই দিন না, আমি বানাই দিছিলাম, এই যে আমি আছি আপনাদের মতো। আমি বলছি 3 গ্রাম পার আওয়ার, তারপর সেই রোগী মরে গেছে সঙ্গে সঙ্গে। ওকে, 3 গ্রাম পার 24 আওয়ার্স, 24 ঘন্টায় 3 গ্রাম না। আচ্ছা, তাহলে পেশেন্টের প্রস্রাব থাকবেই তার পাশে, ঠিক আছে, দেখবেন তার পাশে একটা বোতলের মধ্যে বা কোন একটা কিসের মধ্যে একটা মানে তার ইউরিন কালেকশন করা আছে, জাস্ট ওখানে একটু ইউরিন নিয়ে আপনি দাদুকে দিবেন, দাদু হিট দিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট পাশে লিখে দিবেন, স্যার আসলে বলবেন যে স্যার করছি। ওকে, কইছিলাম আমরা, তাহলে বুঝে ফেলছি আমি। এবার দেখেন নিউরো 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 খুবই কঠিন, খুবই ইম্পর্টেন্ট, একজন দুজন পাবেন 10 জনের মধ্যে। স্ট্রোকের পেশেন্ট, স্ট্রোক, এই যে পড়ছে যা নিউরো, তার কপালে খারাপ অবস্থা। নিউরোর সিস্টেমিক এক্সামিনেশন করতে করতেই আপনার লাইফ শেষ হয়ে যাবে। আপনারা যারা নিউরো এক্সামিনেশন করছেন, আমি জানি না কারা করছেন, আমি যে পাই না মতো, নিউরো এক্সামিনেশন যারা করছেন, কারা করছেন, কে করছেন, খুব ভালো ভালো পারেন কে বলেন তো, একটু হাত তুলেন তো আমার সাথে। নিউরো কে ভালো পারেন এক্সামিনেশনটা, হাত মানে বলেন আমাকে, নিউরো এক্সামিনেশন খুব ভালো পারেন কে, বা করছেন আগে খুব, থার্ড ইয়ারে, স্পেশাল নিউরো তো থার্ড ইয়ার আছে না, থার্ড ইয়ার কে করছেন বলতে পারেন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে নিউরোটা করছেন কেউ পেরিফেরি নিউরোতে? আচ্ছা, নিউরো এক্সামিনেশন অনেক বড়, সিস্টেমিক এক্সামিনেশনটা অনেক বড়, বুঝছেন? তো এটা একটু মানে ফার্স্টলি করা ট্রাই করিয়েন, মানে একটু ভালোভাবে করিয়েন, মানে নিউরোটা টাফ। আচ্ছা, আর লেখেন, এবার লেখেন এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনের ক্ষেত্রে একটা হচ্ছে থাইরয়েড, যদি পেশেন্ট না পায় তাহলে দিবে, নরমালি থাইরয়েড শর্ট কেস, পেশেন্ট যদি না পায় আচ্ছা তাহলে ভাইয়া, থাইরয়েড দিবে। নিউরো থেকে কি জিবিএস টা ইম্পর্টেন্ট লাগবে নাকি? জিবিএস কোশ্চেন, ভাইবার জন্য কোশ্চেন ইম্পর্টেন্ট, অ্যাজ আ লং কেস না। প্যারালাইসিস বলতেছেন তো, মানে আপনি তো এটা বলছেন না প্যারালাইসিস, এই তো প্যারালাইসিসের পেশেন্ট, প্যারালাইসিসের পেশেন্ট হিসেবে আপনি ডায়াগনোসিস করে স্ট্রোক করতে পারবেন, জিবিএস তো ডায়াগনোসিস করতে পারবেন না, ঠিক না? আপনার কাছে কোন একটা পেশেন্ট যদি আসে, হ্যাঁ পায়ে প্যারালাইসিস, তার লোয়ার লিম্ব প্যারালাইসিস হয়েছে, তারপর সেটা অ্যাসেন্ডিং প্রেসারের উপর দিকে উঠতেছে, জিবিএস এর সিস্টেমটা কি, যে তার প্যারালাইসিসটা অ্যাসেন্ডিং ম্যানার, মানে তার নিচ থেকে শুরু হয় উপরের দিকে উঠে, আর অন্যান্যগুলো ক্ষেত্রে উল্টা, ডিসেন্ডিং ম্যানার, উপর থেকে শুরু হয় নিচের দিকে নামে, ঠিক না? আগে ফেসিয়াল মাসেল গুলো প্যারালাইসিস হয় এইভাবে, আর জিবিএস এর ক্ষেত্রে উল্টা, পা থেকে শুরু হয় উল্টা দিকে উপর দিকে উঠে। সো আপনি এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আসলে জিবিএস স্পেসিফিক্যালি ডায়াগনোসিস করতে পারবেন না, আপনাকে স্পেশালি এই ধরনের পেশেন্ট দিবে না, শুধু প্যারালাইসিস এর কোনো লং কেস দিবে না, দিলে স্ট্রোকে দিবে, ঠিক আছে? এত কঠিন করে না, ঠিক আছে, সমস্যা না। এন্ডোক্রাইন দেখেন, থাইরয়েড, আমি বললাম থাইরয়েড নরমালি শর্ট কেস, লং কেস না, যদি পেশেন্ট না পায় তাহলে দিবে, সো পড়ে রাখবেন। আর 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, সেম কথা, যদি পেশেন্ট না পায় তাহলে দিবে, ডায়াবেটিস একটা পেশেন্ট দিবে আপনাকে। ডায়াবেটিস এর পেশেন্ট যদি হয় তাহলে আপনার গ্লুকোমিটার লাগবে, বলে দিচ্ছি কিন্তু আমি কথাগুলা, এগুলো কিন্তু আর আমি জানি না, আমি 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 আমার লাইফে শুনিনি কেউ বলছেন। সো জান্নাত জুথি, ওনার মনে সমস্যা হচ্ছে, বারবার লেফট হয়ে যাচ্ছে উনি। আচ্ছা, কি বলতেছিলেন জানো, ডায়াবেটিস মেলিটাসের যদি পেশেন্ট পান তার ক্ষেত্রে গ্লুকোমিটার লাগবে। সো আপনি কি গ্লুকোমিটার নিয়ে যাবেন নাকি যাবেন না বলেন, কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? গ্লুকোমিটার নেবেন নাকি নেবেন না বলেন? নিয়ে যাব, না, নেবেন না। নিব আপনি না, আপনি কই পাবেন গ্লুকোমিটার? সবার বাসায় কি ডায়াবেটিস পেশেন্ট আছে নাকি? নার্সের সঙ্গে কনসাল্ট করবেন যে নার্স আমার একটা গ্লুকোমিটার লাগবে, গ্লুকোমিটার নাও। তাহলে কি নিবেন, তাহলে কি নিবেন, তাহলে কি নিবেন? হ্যাঁ ল্যান্সেট। একটা স্ট্রিপ নিবেন, 2টা স্ট্রিপ নিয়ে যাবেন, একটা স্ট্রিপের দাম 25 টাকা, দুইটার দাম 50 টাকা, 2টা স্ট্রিপ কিনবেন, স্ট্রিপ কিনে ব্যাগের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? আমি বলে দিব আপনাকে ব্যাগ কিভাবে গুছাবেন। সো আপনারা গ্লুকোমিটার নেবেন না, আপনারা স্ট্রিপ নিয়ে যাবেন, কারণ স্ট্রিপ আমাদের কোনো মেডিকেল থেকে প্রোভাইড করা হয় না, শুধু কি প্রোভাইড করা হয়, গ্লুকোমিটারটা প্রোভাইড করা হয়। সো আপনার যদি ডায়াবেটিসের পেশেন্ট পড়ে যায়, কার পড়বে সে কেউ জানে না, আমি জানি না, আপনি জানেন না, যদি আপনার পড়ে যায় কোনো ভাগ্যবশত, তখন আপনি সঙ্গে সঙ্গে নার্সের সঙ্গে কনসাল্ট করবেন যে আমার একটা গ্লুকোমিটার লাগবে, সে আপনাকে গ্লুকোমিটার এনে দিবে। তখন আপনি আপনার কাছে যে স্ট্রিপ আছে সেখান থেকে স্ট্রিপটা নিয়ে এই পেশেন্টের একটা র্যান্ডম ব্লাড সুগার মেপে ফেলবেন, ঠিক আছে, এবং সেটা লিখবেন। ওকে, বুঝছেন তো? বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, জি এরপর ভাইয়া। হ্যাঁ আমি কিন্তু বলে দিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ এরপর কোনো কিছু করবেন না, আপনারা সুন্দর করে জাস্ট জাস্ট পরীক্ষা দিয়ে যাবেন, দেখবেন যে সব রেডি আগে থেকে, ঠিক আছে, সব কিছু জানেন আপনারা আগে। হেমাটো, হেমাটো লিউকেমিয়া পেশেন্ট, রাইট? লিউকেমিয়া, হেমাটোলজির পেশেন্ট, লিউকেমিয়া, একদম কমন সায়েন্স ইন থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে,
ডায়াগনোসিস করবেন লিউকেমিয়া। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এখানে এখানে লাগে যাবে সমস্যা। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া লিউকেমিয়া ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? বইতে একটা সুন্দর করে লেখা আছে চার্ট দিয়ে যে লিউকেমিয়া আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পার্থক্যগুলো, ঠিক আছে? করে নিবে। আর যদি ভাগ্য খারাপ থাকে, কোনো পেশেন্টই পাইলো না, একটা বাচ্চা দিয়ে দিবে পেট বড়, পেট বড়, তারপর দাঁতটা একেন একেন থ্যালাসেমিয়া। দাঁতটা এমন, পেটটা বড়, দাঁতটা বাইরে আছে, এটা একটু উঠি উঠি আছে। ওকে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট। কি হয় এটা? এটা কেন উঠে যায়? এটা কেন উঠে থাকে? মেলার প্রমিনেন্স। ফ্রন্টাল বুজিং। ম্যালনিউট্রিশন। হ্যাঁ, এটা কি এই যে এটা ফ্রন্টাল এন্ড প্যারাইটাল বুজিং। হ্যাঁ, ফ্রন্টাল বা প্যারাটাল বুজিং, তারপর চিকবোন বুজিং কেন হয়? কেন ফুল ওঠে? Extramedullary hemopoiesis. কি বলে এটাকে? Extramedullary ব্লাডগুলো এখান hemopoiesis. থেকে এই তো এক্সট্রা হেমাপোয়েসিস হচ্ছে এখানে আপনার বোন। তাহলে আপনাকে যদি কোশ্চেন কেন হয়েছে, আপনি আনসার দেবেন স্যার এখানে বোন ম্যারো এক্সপেনশন হয়েছে, এটা আনসার। কি বলবেন? স্যার এখানে বোন ম্যারো এক্সপেনশন হয়েছে। যারা সিএমসি আছেন এবং যারা প্রিন্সিপাল স্যারকে পাবেন পেডি বোর্ডে, শামীম স্যারকে যখন পিডিতে পাবেন, আপনারা যারা সিএমসি তে আছেন তাদের স্যারের একটা খুব পছন্দের কোশ্চেন, একটা পেশেন্টের ছবি দিবে, পিক্টোগ্রাম বলে এটাকে। আচ্ছা আমি সেটা আগে বলি নাই, রাইট? আপনাদের কি কি থাকে সেটা বলি নাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা বলে দেবো। পিক্টোগ্রাম থাকে, পিক্টোগ্রাম দিয়ে বলবে যে এটা কি দেখো তো। তখন আপনি দেখবেন যে একটা বাচ্চা আছে, তার পেটটা ফুলা, গালটা একটু উঁচু হয়ে আছে, মাথাটা একটু উঁচু, নাকটা একটু বোচা, নাকটা একটু বোচা, ঠিক আছে? এই নাকটা একটু বোচা, এটা উঁচু হয়ে আছে, মাথাটা উঁচু, এই দাঁত এগুলো একটু উঁচু হয়ে আছে, ঠিক আছে? পেটটা ফোলা। তো আপনি বলুন স্যার ইট ইজ দ্য কেস অফ থ্যালাসেমিয়া। ওকে, তো স্যার বলবে যে তার গালগুলো ফুলে আছে, কেন ফুলে আছে? তখন স্যার এখানে স্যার বোন ম্যারো এক্সপেনশন হয়েছে। ওকে, তখন স্যার বলে কেন বোন ম্যারো কেন এক্সপেনশন হয়েছে? বোন ম্যারো তো এখানে নর্মাল হয়, তৈরি হয়। না স্যার নর্মাল তো তৈরি হয় না, বাট যেহেতু তার থ্যালাসেমিয়া হয়েছে তখন তো তার বডিতে ব্লাড ভেঙে যাচ্ছে না, এটাকে কম্পেনসেট করার জন্য আমার এই যে এক্সট্রা সাইড গুলো কি করছে, আপনার বোন ম্যারো প্রোডাকশন করা শুরু করছে। এই জন্য এই জায়গাগুলো কি হয়েছে, ফুলে গেছে। ওকে, আনসার হচ্ছে এটা, বোন ম্যারো এক্সপেনশন করছে। ওকে, লং কেস শেষ। আর কোনো কোশ্চেন বলেন, লং কেস নিয়ে কোনো কোশ্চেন? ভাইয়া মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে কিছু? মাসকুলার স্ক্লেরোসিস কি দিবেন? হ্যাঁ, পয়জনিং কে। ও এসএলই কথা বলতেছেন? ভাইয়া মাসকুলার এসএলই বা আর্থ্রাইটিস। না, আর্থ্রাইটিস এগুলো কমপ্লিকেশন থাকতে পারে, বাট এগুলো দেখবেন না, চোখ বন্ধ করে দেবেন। যদি আপনি দেখেন আপনার পেশেন্টের ক্ষেত্রে হাত এরকম হয়ে আছে, ওকে, যেটা আমরা কি বলি এরকম হয়ে আছে, হ্যাঁ, অথবা এরকম হয়ে আছে, অথবা এরকম হয়ে আছে, হ্যাঁ, এগুলো কি বলে? দেখে কি বলে? এগুলা হলে আপনি বুঝবেন যে তার রিউমেটিক আর্থ্রাইটিস হয়েছে, বা এগুলো দেখবেন না, চোখ বন্ধ করে দেখবেন। এগুলো উল্লেখ করে এসিএস কি দিতে পারে? এসিএস কোনটা? ভাই অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম তো অনেকগুলা জিনিসের সমষ্টি, রাইট? এমআই, তারপর আপনার এনজাইনা, আনস্টেবল এনজাইনা, এগুলোর সমষ্টি না অ্যাকিউট করোনারি সিনড্রোম, এই তো? আচ্ছা না অ্যাকিউট কোনো ইমার্জেন্সি কেস আপনি পাবেন না। আপনি কি ইমার্জেন্সি কেস কখনো ডায়াগনোসিস করতে পারবেন, বা আপনার কাছে কি সে ডায়াগনোসিস করতে আসবে না। সো ইমার্জেন্সি পেশেন্টকে আপনাকে দিবে না, কখনো ডায়াগনোসিস করার জন্য এমআই পেশেন্ট দিবে না। হার্ট ফেলিয়ার পেশেন্ট দিতে পারে, বাট এই ধরনের পেশেন্ট আপনার কাছে আসবে না। আর এরা স্বতঃস্ফূর্ত, অনেক অশান্তি থাকে আপনার কাছে, আপনি এদিকে হিস্ট্রি নিয়ে মজা পাবেন না, তো আপনাকে সাথ দিবে না। আর প্রচুর পরিমাণ অ্যাজমার পেশেন্ট, সিওপিডির পেশেন্ট, সিকিডির পেশেন্ট, সিএলডির পেশেন্ট এত থাকে যে আসলে এগুলো নিয়ে সারা কভার করতে পারে না, অযথা কেন কিন্তু জানতে করবে, বুঝলেন কথা? আর এগুলো তো মানে করোনারি ইন্টেনসিভ যে কেয়ার গুলো আছে ওখানে থাকে, তো ওদেরকে নিয়ে আসলে টানাটানি করে না সারা। ওকে, ক্লিয়ার? আমি বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমি তো আপনাকে দিবে না? জি জি বুঝি নাই, কি কোশ্চেন আপু? পিইউডির পেশেন্ট। বললাম তো, বলছি তো যে জিআইডি এর মধ্যে বলছি একটা পিইউডি, ডিউডেনাল আলসার, ক্রনিক ডিউডেনাল আলসার বা পিইউডি, একই তো, হ্যাঁ ওইটা দিতে পারে। এগুলো পড়ে ফেলেন, ঠিক আছে? পিইউডি আমি পড়াই দিছি, পিইউডি নিতে আমি ডিটেইলসে কথা বলছি। পিইউডি আমি যা বলছি তার বাইরে একটা কোশ্চেন করবে না, প্রমিস বলতেছি। আপনারা আমার ভিডিও দেখেন নাই? অনেকে তো ক্লাস করছেন, তো 10 জন মতো ক্লাস করছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি কি লং টেস্ট কভার করতে পারছি? ওকে, ক্লিয়ার? লং টেস্ট নিয়ে কোনো কোশ্চেন করে ফেলেন। আপনারা হয়তো আর নাও হইতে পারে, আমি আর নাও, যেটা লাস্ট আমাদের না সেশনটা। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কিভাবে প্রেজেন্ট গুলো করবো। প্রেজেন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিভাবে আনসার করবেন, কিভাবে করবেন সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, সেগুলো আপনারা পড়ে নেন,
সমস্যা হলে যদি ফিউচারে আমি ইনশাআল্লাহ যদি টাইম পাই আমি আপনাকে বলে দিব আপনারা কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে লিখবেন, কি কোশ্চেন করতে পারে, কিভাবে আনসার করবেন ইনশাআল্লাহ। শর্ট কেস আছে, শর্ট কেস কি করবে ভাইয়া বাবা? নিউরো এক্সামিনেশনটা কি কোনোদিন দেখানো যাবে? আমার কাছে তো কোনো মানুষ নাই নিউরো এক্সামিনেশনটা। আচ্ছা দেখি আমি যদি পারি ইনশাআল্লাহ। আমার ফ্রেন্ডও এখনো আসে নাই, ওরা আসুক, ঠিক আছে? ওরা আসলে আমি দেখাই দিব, একদিন ভিডিও করে আপনাদের দেখাই দিব যে কোন স্টেপ বাই স্টেপ কোথায় যাবেন, ঠিক আছে? সমস্যা নেই থ্যাংক ইউ নিউরোটা। ভাইয়া। আচ্ছা এখন আমি যদি বলি শর্ট কেস, শর্ট কেস লেখেন, শর্ট কেস লেখেন। শুনেন লং কেস নিয়ে টেনশন করি না, ঠিক আছে? লং কেস নিয়ে স্যার অনেক হেল্প করে। আর যারা মানে যারা একটু জুনিয়র টিচার আছে তারা অনেক হাঁটাহাঁটি করে, তো তারা হাঁটতে হাঁটতে আপনাকে আনসার বলবে। এমনও হয় জানেন কি হয়, যদি এমন হয় যে স্যাররা চা খাইতে গেছে, তখন কি হয় যখন একদম লাস্টের দিকে হয় তখন কি করে জুনিয়র স্যাররা এসে এসে কি করে কোশ্চেন কোশ্চেন আপনাকে আনসারটি বলে দিবে, এসে বলবে যে হ্যাঁ তোরকে এই কোশ্চেন করবে এই আনসার দিবি একদম, ঠিক আছে? সো এটা খুব হেল্পফুল। আচ্ছা হ্যাঁ আপনারা শর্ট কেস লেখেন। শর্ট কেস একেবারে মেন কথা, শর্ট কেস সবসময় সেম হয়। একটা হচ্ছে এক্সামিনেশন অফ দা চেস্ট, ফ্রম ফ্রন্ট থেকে হতে পারে, ফ্রম ব্যাক হইতে পারে, আর হচ্ছে অসকালটেশন অফ দা প্রিকর্ডিয়াম হইতে পারে, অথবা আপনি কি বলে এটাকে এক্সামিনেশন অফ দা প্রিকর্ডিয়াম হইতে পারে, আর হচ্ছে লোয়ার লিম এক্সামিনেশন হইতে পারে। আপার লিম এক্সামিনেশন সাধারণত দেয় না, সাধারণত দিলে লোয়ার এক্সামিনেশন দেয়। আর হতে পারে কি, ও বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই একটা আছে না কি বলে এটাকে নাম কি, এম এম দিয়ে ভুলে গেছি ওয়ার্ডটা, মোয়াক না না কি বলে এমআর, মক আরে ওইটা না, ওইটা না, মুয়াদ্দ হচ্ছে আপনি মাপবেন যেগুলো আফারাম সাকাপসন, ওইটা না। আরে IMCI বলে আইএমসিআই, আরে মাথা মধ্যে আইএমসিআই আসতেছে না। আইএমসিআই, আইএমসিআই থেকে একটা কেস থাকবে, ঠিক আছে? যে আপনাকে একটা নিউমোনিয়া দিবে, দিয়ে বলবে স্যার বলবে যে দেখো তো বাচ্চাটা কি। শুনেন আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো এগুলো ভুল করবেন না। কি হবে কোশ্চেনটা আপনার যে বাচ্চাটা তো ছোট থাকবে না, অনেক ছোট একটা বাচ্চা মায়ের কোলে থাকবে, ওকে মায়ের কোলে থাকবে, একদম ঢাকা ঢুকা থাকবে, হ্যাঁ? তো যাবেন, হ্যাঁ স্যার বলবে যে দেখো, ওকে? তো দেখার পরে আপনি কি করবেন, আগে কোশ্চেন লিখবেন। কোশ্চেন আপনার বিছানার মধ্যে কাগজে লেখা থাকবে যে এই একটা, এবং দেখবেন যে লেখা থাকবে বাচ্চার বয়স এত, এরকম একটা বাচ্চা এই প্রবলেম নিয়ে আসছে, তাকে কথা বলো, হ্যাঁ তাকে কথা বলো। তখন আপনি বাচ্চার সঙ্গে কথা বলবেন না, মায়ের কাছে কথা বলবেন। তাহলে কার থেকে অনুমতি নেবেন? প্রথমে মায়ের কাছ থেকে অনুমতি নেবেন যে মা আমি আপনার বাচ্চাটাকে একটু দেখবো, হ্যাঁ আপনি কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। তো এই কথাটা সুন্দর করে মাকে কোশ্চেন করবেন। মা তো আগে থেকেই সব শুনতে শুনতে অভ্যস্ত, ওকে ওকে। তখন মাকে বলবেন যে মা আমি আপনার বাচ্চাটাকে একটু দেখবো, তার জামাটা উঠিয়ে দেন। আপনি জামা ধরে টানাটানি করবেন না, ওকে? আপনি বাচ্চাটা ছোট বাচ্চা, আপনি জোরে জামা ধরে টানাটানি করবেন, বাচ্চা ব্যথা পাবে, বাচ্চা কেঁদে উঠবে, আপনি ফেল। তো দরকার নাই, আপনি মাকে বলেন যে মা আমি আপনার বাচ্চাটাকে একটু দেখবো, তার জামাটা একটু উঠিয়ে দেন। তখন মা কি করবে, তার জামাটাকে উঠিয়ে দিবে, ওকে? তখন কি দেখতে হয়, নিউমোনিয়ার পেশেন্টে কি দেখতে হয়? জাস্ট ইনড্রয়িং আছে কিনা বা রেসপিরেটরি রেট। যখন আপনি আইএমসিআই যাবেন তখন ডেঞ্জার সাইন, ডেঞ্জার সাইন, ডেঞ্জার সাইন। ডেঞ্জার সাইন, হ্যাঁ ডেঞ্জার সাইন হলো কি? তাহলে ফার্স্টে মাকে কি বা আপনার বাচ্চাটা কি কাশি ছিল? তখন মা বলবেন হ্যাঁ আমার বাচ্চার কাশি ছিল, এই ছিল সে ছিল। এগুলোকে মাকে কোশ্চেন করবেন প্রথমে, তারপর বাচ্চার কাছে যাবেন এক্সামিনেশন করার জন্য। কি দেখবেন? প্রথমে রেসপিরেটরি রেট দেখবেন। কিভাবে দেখবেন? ঘড়ি মাস্ট। ওই বোর্ডে যদি ঘড়ি না নেন, আর যদি শামীম স্যার পড়ছে যারা সিএমসি, কপালে একদম লাল শনি আছে বলে দিলাম, তো হাতে ঘড়ি থাকবে, বাচ্চার চেস্টে বরাবর গিয়ে বাচ্চার চেস্টের দিকে তাকাবেন, আর ঘড়িটার মধ্যে টাইম ফিক্স করে আপনি তাকাই থাকবেন, হ্যাঁ? এবং গণবেন কতটা হইলো। গণার পরে তাড়াতাড়ি করে আপনি ঘড়ি দেখলেন যে 1 মিনিটে কয়টা হলো, গণে ফেললেন, ঠিক আছে? গণে ফেললেন, গণে আপনার আসছে না যে ফার্স্ট রেসপিরেটরি রেট কয়টা হয়, বা এত 12 মাসের বাচ্চার জন্য কি বলে কত ভুলে গেছি, তার 12 মাসের বাচ্চা পরে হলে হচ্ছে 50টা, ঠিক না? এগুলো আছে না, হ্যাঁ 50। তো এগুলো দেখে ফেলবেন, তখন আপনি সেখান থেকে ডায়াগনোসিস করবেন। তারপর কি দেখবেন, তার চেস্টে ইনড্রয়িং আছে কিনা। চেস্ট ইনড্রয়িং মানে কি? চেস্ট ইনড্রয়িং হচ্ছে বাচ্চার রেসপিরেশন যদি অনেক শ্যালো হয়, তখন তার ইন্টারকোস্টাল মাসেল গুলা আপনার কোথায়, এই যে ইন্টারকোস্টাল স্পেস সেখানে ঢুকে যায়, এটাকে বলি চেস্ট ইনড্রয়িং। এটা একটা ডেঞ্জার সাইন, ঠিক না? আমরা কি জানি ডেঞ্জার, ও এটা হলো। আর একটা কোশ্চেন ও বলতেই ভুলে গেছি, এটা অবশ্যই বাচ্চাকে বলবেন মা আপনার বাচ্চা কি কখনো খিচুনি হয়েছিল? খিচুনি মানে কি? কনভালশন। খিচুনি মানে কনভালশন। তাহলে মাকে আমি কি করবেন, মা আপনার বাচ্চাটা কি কাশি হয়েছিল, বা আপনার কি সমস্যা নিয়ে আসছে? তখন মা বলবে যে আমার বাচ্চা কি কাশি ছিল সেজন্য আসছি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে। 2 নম্বর হচ্ছে মা আপনার বাচ্চা কি কোনো খিচুনি হয়েছিল, বা আপনার বাচ্চা কি কখনো অজ্ঞান হয়ে গেছিল? তখন মা বলবে হ্যাঁ আমার বাচ্চা খিচুনি হয়েছিল। সে তো আর বুঝবে না কনভালশন, সে বলবে হ্যাঁ খিচুনি হয়েছিল, তো আমার বাচ্চা কখনো অজ্ঞান হয়ে গেছিল। তারপর এগুলো আপনি কোশ্চেন করে নেবেন। এই দৃশ্যটা আপনি দেখলেন যে তার কোনো ফাস্ট কোনো ব্রিদিং নাই, তার চেস্টে কোনো ইনড্রয়িং নাই, কিন্তু তার কি আছে, তার কিন্তু একটা জেনারেল ডেঞ্জার সাইন আছে। জেনারেল ডেঞ্জার সাইন কি? কনভালশন। তাহলে কিন্তু এটা কোথায় পড়ে যাবে, কোন পার্টে পড়ে যাবে? সিভিয়ার নিউমোনিয়া। সিভিয়ার নিউমোনিয়া
সো আপনি দেখলেন যে তার কোনো ফার্স্ট ব্রিদিং নাই, তার কোনো চেস্ট ইনড্রয়িং নাই, আপনি যদি বলেন না স্যার এটা স্যার মনে হয় নিউমোনিয়া বা জাস্ট কফ, এটা কিন্তু খুব ভালোভাবে কোশ্চেন করবেন যে মা আপনার বাচ্চার কি কোনো কনভালশন ছিল বা আপনার বাচ্চার কি কোনো খিচুনি ছিল, এই কোশ্চেনটা অবশ্যই করবেন। কারণ যদি খিচুনি থাকে তাহলে আর কিছু দরকার নাই, খিচুনি হইলেই সেটা কি জেনারেল ডেঞ্জার সাইন, আর জেনারেল ডেঞ্জার সাইন হলে কোথায় চলে যাবে, সিভিয়ার নিউমোনিয়া চলে যাবে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে এগুলো করবেন, দেন আপনি স্যারের কাছে যাবেন, তারপর দেখছেন ও আচ্ছা সরি দেখা শেষ হয়েছে, তারপর মাকে বলবেন মা আপনি বাচ্চাটাকে আবার ড্রেসটা করাই দেন। ওকে, যদি না ইচ্ছা যদি করে বলবেন, আর যদি মনে হয় আপনি করবেন, আপনি সুন্দর করে বাচ্চাটার ড্রেসটাকে আস্তে করে নামাই দিবেন। এই কাজটা যদি না করেন কিন্তু খুব খারাপ ইফেক্ট পড়বে, ঠিক আছে? কারণ আপনি পেশেন্টের স্যাটিসফ্যাকশন পাবেন না। তারপর মাকে একটা থ্যাঙ্কস দিবেন যে মা ধন্যবাদ। আমি কিন্তু এই কথা বলতেছি কেন, অন্য কথা বলতেছি না, এটা বলতেছি কেন, এই ভাইয়া বাচ্চার মা আর তো কোনো চেস্ট এক্সামিনেশন করা লাগবে না? না 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 না, যদি আপনাকে আইএমসি যে নিউমোনিয়া বলে তার কি বাচ্চার ক্ষেত্রে কি আপনি পালকেশন করবেন, অস্কালটেশন করবেন? দরকার নাই। তার ক্ষেত্রে আপনি কি পালকেশন, কারণ যেহেতু আমাদের আইএমসি এর কিছু কথা বলার আছে যে তার এই ক্ষেত্রে জেনারেল ডেঞ্জার সাইন থাকবে, তার চেস্ট ইনড্রয়িং থাকবে, তার ফাস্ট ব্রিদিং থাকবে, এগুলোতে বলা আছে। সো আপনাকে এগুলো দেখতে হবে। তো আমি সিস্টেমটা বলে দিচ্ছি। মায়ের কাছে যাবেন, মায়ের কাছে ফার্স্টে কোশ্চেন দেখবেন, কোশ্চেন দেখার পরে মাকে কোশ্চেন করবেন। যদি বাচ্চার বয়স দেওয়া থাকে তাহলে কোশ্চেন করবেন না, যদি বাচ্চার বয়স দেওয়া না থাকে তাহলে মাকে কিন্তু কোশ্চেন করতে হবে যে মা আপনার বাচ্চার বয়স কত। কেন? ওই যে ফার্স্ট ব্রিদিং এর কি আছে, আপনার রুলস আছে 12 মাসের কম 12 মাসের বেশি। ওকে, বাচ্চার বয়স যদি দেওয়া থাকে তাহলে কোশ্চেন করবেন না, মানে করবেন না। বাচ্চার বয়স যদি দেওয়া না থাকে তাহলে মাকে কোশ্চেন করবেন যে মা আপনার বাচ্চার বয়স কত। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে দেন আপনি বলবেন যে বাচ্চা কি সমস্যা নিয়ে আসছে। 3 নম্বর বলবেন বাচ্চার কোনো খিচুনি আছে কিনা, এটা হচ্ছে গেল। দেন আপনি বলবেন মা আমি বাচ্চাকে দেখবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আপনি বলবেন। দেন মাকে বলবেন মা আপনি বাচ্চা ড্রেসটাকে উঠাই দেন, সে উঠাই দিবে। দেন আপনি কি করবেন, ঘড়ি ধরে ফার্স্টে একটু চেস্ট এক্সামিনেশন করবেন ইনড্রয়িং দেখার জন্য। দেন একদম লেভেলে গিয়ে আপনি কি করবেন, ঘড়ি ধরে 1 মিনিট পর্যন্ত কি করবেন, তার এই রেসপিরেটরি মুভমেন্ট দেখবেন। স্যার যদি বলে যে এতক্ষণ দেখা লাগবে না 30 সেকেন্ড দেখো, তখন কি করবেন, যা পাবেন তাকে 2 গুণ করে দিবেন, ঠিক আছে? এভাবে আপনি দেন আপনি মাকে বলেন যে মা ঠিক আছে এটা আপনার ড্রেসটা ঠিক করে দেন। দেন মাকে একটু থ্যাঙ্কস দিবেন যে মা ধন্যবাদ। ওকে, এটা শেষ করবেন। এটা শেষ করলে আপনি পাস করে ফেলেন ওই বোর্ডে, ঠিক আছে? এবার স্যার কাছে গেলেন, স্যার আপনাকে কোশ্চেন করা শুরু করবে। কি কোশ্চেন করবে, কি পাইলা, কি ডায়াগনোসিস করলা, তখন বলবেন যে স্যার সিম্পল কাফ অথবা নিউমোনিয়া অথবা সিভিয়ার নিউমোনিয়া, ডায়াগনোসিস শেষ। তারপর স্যার বলবে এটা কোন কোন বক্সে পড়ে, লাল বক্স, সবুজ বক্স, কোন বক্সে পড়ে। বক্স মানে কি বুঝছেন তো না? আপনাদের আইএমসি বক্সে তো লাল বক্স থাকে, লাল থাকে না গোলাপি থাকে, ঠিক আছে? সো লাল বক্স বললে আবার কনফিউজ হয়ে যায় না, এটা গোলাপি বক্স, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা ভাই, ব্রেস্ট ফিডিং করতে পারি কিনা এটা কি জিজ্ঞেস করতে, তো জেনারেল ডেঞ্জার সাইনের মধ্যে একটা পড়ে, ইনেবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড। আচ্ছা, যদি জিজ্ঞেস করতে চান করতে পারেন, বাট প্রয়োজন হয় না, কারণ এই ধরনের বাচ্চাগুলো সিমটম নিয়ে থাকে। আশা করি সমস্যা হবে না, মানে এত কিছু কোশ্চেন টাইম পাবেন না, কারণ স্যার এর আগে আপনার অসুস্থ করে ফেলবে। কারণ 5 মিনিট দাও, 5 মিনিটের মধ্যে আসলে টাইম হয় না, বুঝেন না কথাটা? এত কিছু কোশ্চেন করতে গেলে আসলে অনেক টাইম কনজিউমিং বিষয়গুলো, যেটা বা আপনাকে 1 মিনিট ধরে তার বাচ্চার রেসপিরেটরি মুভমেন্ট দেখতে হয়। ক্লিয়ার? বুঝে পারছি? কোন কোশ্চেন? আমি কিন্তু ভাই আমি প্রমিস, আমি বিশ্বাস করি, আমি মানে বলতেছি না, পরীক্ষা ঢুকবো মানে ওখানে ম্যাডামরা এসে কিনা যারা ঘন্টা বাজে টুংটাং করে, জানেন তো না, ঘন্টা বাজায় ম্যাডামরা, হ্যাঁ, যারা ইন্টার্ন আছে অথবা সিএটি আছে তারা ঘন্টা বাজায়। তো ঘন্টা বাজালে একজন বাইরে হয় একজন ঢুকে, ওইখানে দাঁড়ায় আমি ম্যাডামের কাছে কোশ্চেন করছি, ম্যাডাম কি দেখবো বলেন? তখন বলছে যাই এটা করবা এটা করবা এটা দেখবা, ঘড়ি ঠিক করো। এই অবস্থা, মানে জানতাম মনে কি করতে হবে। কারণ আগের দিন বলছে যে তোমাদের আইনসি দিবে না, যাই দেখে আইনসি দিবে, শেষ বাজে একটা সিচুয়েশন। ওকে, সো বলে দিলাম। ভাই শুধু একটাই নিউমোনিয়া, শুধু একটাই নিউমোনিয়া, আইএমসি নিউমোনিয়া হয়, ঠিক আছে? আইএমসি নিউমোনিয়া আসবে। ওকে, এবার আসেন আরেকটা পেশেন্ট আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ এটা খুব ভালোভাবে মাথায় নেবেন। সেটা হচ্ছে আপনি বাচ্চা, এটা হচ্ছে আমি কিন্তু পেডি কথা বলতেছি, পেডি শর্ট কেস গেল একটা আইএমসি গেল। ওকে, পেডি শর্ট কেসে কি থাকতে পারে, এক রেসপিরেটরি এক্সামিনেশন থাকতে পারে, বড় সড় বাচ্চা দিবে। 2 থ্যালাসেমিয়া থাকতে পারে। 3 নম্বর হচ্ছে আইএমসিআই থাকতে পারে। ওকে, 4 নম্বর যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আপনি যাবেন, তার বলবে বাচ্চাটাকে দেখো, আর কিছু বলে না, কিন্তু কি বলছে, বাচ্চাটাকে দেখো। বাচ্চাটাকে দেখো মানে হচ্ছে জাস্ট আপনি ইন্সপেকশন করবেন, আপনি বাচ্চাটাকে টাচ করবেন না। আপনাকে কিন্তু স্যার টাচ করতে বলে নাই, বলছে বাচ্চাটাকে দেখো। সো আপনি যাবেন, গিয়ে বাচ্চাটাকে দেখবেন, ইন্সপেকশন করবেন কিভাবে? ফার্স্টে আপনি দেখবেন এই ধরনের বাচ্চাগুলো একটু বড়সড় থাকে, 4 বার 5 বার 6 বার 7 বছর বাচ্চা। 1 নম্বর বিষয় হচ্ছে এটা। দেখবেন তার পাশেই তার মা বসে আছে। এখন বলেন কার কাছ থেকে নেবেন অনুমতি? মায়ের কাছ থেকে নিব। ও আচ্ছা, তারপর বাচ্চাকে। ইয়েস। যদি বাচ্চার বয়স 5 বছর ক্রস হয়ে যায়, মানে বাচ্চা বুঝতে পারে যে আপনাকে কি কোশ্চেন করতেছেন এবং সেটা আনসার দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি অনুমতি শুধু বাচ্চার কাছ থেকে নেবেন না, অনুমতি শুধু মায়ের কাছ থেকে নেবেন না, আপনি অনুমতি দুজনের কাছ থেকেই নেবেন।
প্রথমে মাকে বলবেন যে মা আমি আপনার বাচ্চাটাকে দেখবো, কোনো প্রবলেম হবে না, প্রবলেম হলে বলবেন। 2 নম্বর বাবুকে বলবেন বাবু আমি তোমাকে একটু দেখবো, তুমি কোনো মন খারাপ করিও না, ভয় পাইও না, কোনো সমস্যা হবে না, সুন্দর করে বলবেন, বাচ্চা খুশি থাকবে। ওকে, আচ্ছা তখন আপনি বাচ্চাকে দেখবেন। এটা কার ক্ষেত্রে দেয়? দেখবেন এই বাচ্চাগুলোর হাতের নখ দেখবেন যে তার নখটা কেমন, দেখবেন যে এই বাচ্চাগুলোর নখ অনেক বড় ফুলে আছে, মানে ক্লাবিং আছে। এবং বাচ্চাটাকে বলবেন বাবা বাবা একটু হা করো, হা করবে, জিহ্বা বের করো, জিহ্বা বের করবে। আপনি জিহ্বাটার দিকে তাকাবেন যে তার জিহ্বার কালার কি, তারপর তার নাকের দিকে তাকাবেন তার নাকের কালার কি। ওকে, যখন এগুলো দেখবেন আপনি বুঝে ফেলবেন যে পেশেন্টের সায়ানোসিস আছে, সেন্ট্রাল সায়ানোসিস আছে, তার ইয়ারলোব দেখতে পারেন, ঠিক না? সেন্ট্রাল সায়ানোসিস আছে এবং তার ক্লাবিং আছে। কি হবে মিশন ডায়াগনোসিস? সো আমি কিন্তু কেন বলতেছি এই বাচ্চাদেরকে আপনাকে বলবেন না ধরতে, কেন? তাকে দেখেই ডায়াগনোসিস করা যায়। তো আপনি কি দরকার আছে ধরাধরি করার? তো আপনি ধরবেন বাচ্চাকে, এই বলবেন না, বিরক্ত হয়। আপনাকে আমি দেখতে বলছি, ধরতেছেন কেন? তো যদি বলে দেখেন তো আপনি দেখবেন, ধরতে বলে ধরবেন। যদি বলে দেখেন তো দেখবেন কিভাবে? ফার্স্টে মায়ের কাছ থেকে অনুমতি দেন, বাচ্চার কাছ থেকে অনুমতি, তারপর বাচ্চাটাকে দেখবেন, ফার্স্টে তার জেনারেল বডি দেখবেন, হাত দেখবেন, বাবা ইন করো, ইন করবে, পা দেখবেন, বাবা আ করো, আ করবে, আপনি জিহ্বা দেখবেন, এই করো, এই করবে, জিহ্বা দেখবেন, নাক দেখবেন, কানে দেখবেন। তারপর স্যার কি দেখছো এগুলা, কি দেখতেছো তুমি এগুলা? স্যার আমি দেখতেছি তার সেন্ট্রাল সাইনোসিস আছে কিনা। ও কি দেখছো? জি স্যার, তার সেন্ট্রাল সাইনোসিস নীল হয়ে আছে। নীল কেন হয়? কি বলবে স্যার? নীল কেন হয়? এই কোশ্চেনই করবে ভাই, আমি ডিফারেন্ট বলতেছি। নীল কেন হয়? নীল কেন হয় বলো স্যার? স্যার শান্তের জন্য হয়। আরে আল্লাহ রে, নীল কেন হয় বাবা বলেন, আপনারা বলেন। অক্সিজেন কম থাকে, Oxygen কমে যায়। স্যাচুরেশন কমে গেল। ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে তাই, ঠিক না? আমাদের শান্তের জন্য কি হয়, আপনার রাইটের ব্লাড গুলা লেফটে চলে আসে, অর্থাৎ আপনার প্রপারলি কি হয় না, ব্লাডটা অক্সিজেনেটেড থাকে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তখন কোশ্চেন করবে কতটুকু হলে ডিঅক্সিজেনেটেড হয়, আপনি বলেন 5। হ্যাঁ, আপনি যদি বলেন যে 5 যদি হয় তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়, তখন স্যার বলবে যে হ্যাঁ ঠিক আছে, হাতে কি দেখলা? তখন স্যার ক্লাবিং দেখছি। ক্লাবিং কেন দেখলা? তখন বলছে স্যার যদি কারো সাইনোসিস থাকে তখন তার ক্লাবিং হয়। তখন বলে ক্লাবিং করার জন্য কি দেখতে হয়? বলছে স্যার স্টেমেজ উইন্ডো করতে হয়, উইন্ডো টেস্ট করতে হয়। আচ্ছা গেল। তারপর আর কোথাও পাওয়া যায় ক্লাবিং? হ্যাঁ স্যার এই কন্ডিশনে ক্লাবিং পাওয়া যায়। একে হাজারটা বলবেন না, 2-3টা কন্ডিশন বলবেন, ভালো কন্ডিশন যেগুলোতে ক্লাবিং হয়। কোথায় ক্লাবিং হয় বলেন দেখি? এখানে ছাড়া কোথায় হার্ট ফেলিওর, CLD সিএলডি হয়, কিন্তু সিএলডি কি প্রধান কজ? অবশ্যই বললাম কি, অনেক বলবেন না, 2-3টা বলবেন যেগুলো মেইনলি হয়। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ আপনি ডায়াগনোসিস করে বসে আছেন, টফ। আমি বলছি 2টা, লাং অ্যাবসেস, ব্রঙ্কিকটিসিস, কার্সিনোম অফ দ্য লাং, এই 3টা আগে ইম্পর্টেন্টলি বলেন, তারপর বলেন সিএলডি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলো তো পরে আসবে। আমি বলছি আগে প্রধানটা বলবেন। বলবেন স্যার তার ব্রঙ্কিকটিসিস থাকলে হতে পারে, তার লাং অ্যাবসেস থাকলে হতে পারে, তার কার্সিনোম অফ দ্য লাং থাকলে হতে পারে, তার ক্ষেত্রে আর এক্সট্রা লাং কোথায় হতে পারে? তখন আপনি বলবেন যে তার সিএলডি হলে হতে পারে, তার কি বলে নাম কি, এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে হতে পারে। হ্যাঁ, তো আরো কিছু কন্ডিশন আছে ওটা যদি স্যার জিজ্ঞেস করে, স্যার জিজ্ঞেস করেন, স্যার 2টা করেই খুশিতে আত্মরা। হ্যাঁ হয়েছে, ভালো বলছে, যাও। ভাইয়া ডিঅক্সিজেনেটেড ব্লাড কত হইলে বলছিলেন? 5 গ্রাম পার লিটার। অক্সিজেনের হিমোগ্লোবিনের পরিমাণ যদি 5 গ্রাম পার লিটার হয় সেটা হচ্ছে মার্কার, ঠিক আছে? না সরি গ্রাম পার ডেসিলিটার, ডিএল। ওকে, ক্লিয়ার বুঝতে পারছেন? আমি ক্লিয়ার? ওকে প্লিজ, বাচ্চা যদি বড় হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ 2 নাম্বারটা কি বলছিলেন শর্ট কেসে? থ্যালাসেমিয়ার আগে বলছিলাম নিউমোনিয়ার পরে আইএমসিআই নিউমোনিয়া বলছিলাম, আর বলছিলাম আপনার ওই যে চেস্ট এক্সামিনেশন, বাচ্চাদের জন্য চেস্ট এক্সামিনেশন দেয়। 3 নাম্বার জেনারেল এক্সামিনেশন, বাচ্চাদের জন্য জেনারেল এক্সামিনেশন দেয়। বাচ্চাদের জন্য কি কি দেয়? বাচ্চাদের জন্য দিবে আইএমসিআই, চেস্ট এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন, ওকে এগুলো দিবে। আর টফ, ওকে এবার আসেন, শেষ করে দিলেন, শেষ হয়ে গেল, আপনি চলে আসবেন, থ্যাঙ্কস দিয়ে চলে আসবেন, থ্যাঙ্কস দিয়ে চলে আসবেন না কি করবেন? বাচ্চাকে চকলেট দিব। বাচ্চা যদি বড় হয় অবশ্যই ব্যাগের মধ্যে একটা চকলেট রাখবেন, বাচ্চাটাকে চকলেট দিবেন, স্যার দেখবেন খুশিতে ওখানে 10 বছর বয়স দিচ্ছে। কথা বুঝছে নাকি? বাচ্চা খুশি, মাও খুশি, স্যারও খুশি, আপনিও খুশি। ওকে, তো আসার আগে সুন্দর করে চকলেট দিয়ে আসবেন। ভালো দেখে চকলেট কিনবেন, 10 টাকা 15 টাকা চকলেট কিনবেন, যেটা আপনার পকেটে থাকবে, সুন্দর করে চারটা দিয়ে আসবেন। 2টা নেবেন চকলেট, কারণ 2টা শর্টকেস থাকে। কারণ বাচ্চা যদি বেশি ছোট হয় তবুও দিয়েছেন মায়ের হাতে, আর বাচ্চা যদি বড় হয় তাহলে বাচ্চার হাতে দিবেন। ক্লিয়ার? ওকে, শর্টকেস শেষ বাচ্চাদের জন্য। বড়দের জন্য শর্টকেস কি হবে বলে দিছি। একটা হচ্ছে চেস্ট এক্সামিনেশন ফ্রম দ্য ফ্রন্ট, চেস্ট এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক।
ক্লিয়ার। যদি আপনাকে বলে চেস্ট এক্সামিনেশন করো, তাহলে তো শুরু হবে ইন্সপেকশন থেকে। আর যদি বলে অস্কালটেশন করো, তাহলে অস্কালটেশন থেকে। সো স্পেসিফিক শুনবেন যে কি বলতে চাচ্ছে। আর যদি বলে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করো, তাহলে আপনাকে ইন্সপেকশন থেকে শুরু করতে হবে। আর যদি বলে প্রিকর্ডিয়াম পালপেশন করো, তাহলে শুধু পালপেট করবেন। আর যদি বলে প্রিকর্ডিয়াম অস্কালটেট করো, তাহলে শুধু অস্কালটেট করবেন। ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমি বুঝতে পারছি আশা করি। অ্যাবডোমেন এবার কি আসেন, আছে কিছু? অবশ্যই অবশ্যই আসতেছি। এবার অ্যাবডোমেন এক্সামিনেশন কি দিবে? লিভার পালপেট করো, স্প্লিন পালপেট করো, লিভার স্প্লিন একসঙ্গে পালপেট করো, অথবা অথবা শুধু লিভার, অথবা শুধু হচ্ছে এই অ্যাবডোমেন এক্সামিনেশন করো। যদি অ্যাবডোমেন এক্সামিনেশন করে, তাহলে শুরু হবে কোথা থেকে? ইন্সপেকশন থেকে। তারপর করবেন কি? সুপারফিশিয়াল পালপেশন। কোশ্চেন করবে সুপার পালপেশন কেন করছেন, কি দেখছেন? স্যার সুপারফিশিয়াল পালপেশনে কোনো টেন্ডারনেস আছে কিনা শিখছি এবং তার টেম্পারেচার দেখছি। ডিপ পালপেশন কেন করছেন? স্যার কোন রকমের মাস আছে কিনা সেটা দেখছি। ওকে, ডিপ পালপেশন। দেন কি করবেন? অর্গান পালপেশন। শুরু করবেন কি দিয়ে? শুরু করবেন আপনি যে এক্সাম দিচ্ছেন যার কাছে, সে কি প্রিফার করে সে অনুযায়ী। সো আগে থেকে জেনে নেবেন আপনার এক্সামিনেশন কে, কারা কারা এক্সামিনার আছে, এবং তিনি কোন সিকোয়েন্স পছন্দ করে। তিনি কি আগে লিভার পছন্দ করে, নাকি তিনি ঘুরে আসা পছন্দ করে? যদি শামীম স্যার হয়, তাহলে ঘুরে আসা পছন্দ করবে। আর যদি অন্য স্যার হয়, তাহলে লিভার শুরু করবেন। তো এগুলো আপনাকে জেনে নিতে হবে যে কোন স্যার কি পছন্দ করে। আপনি যদি এগুলো আগে থেকে জেনে নেন, তাহলে আপনাকে ওগুলো টেনশন করা লাগবে না, জাস্ট ছোট করে চলে আসবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আপনাদের এক্সামিনেশন বলে দিলাম। আশা করি আর কোনো কোশ্চেন হবে না। আমি কস্টস বলতেছি না, কারণ কস্ট গুলো তো আপনাদের পড়ার উপর নির্ভর করে, ঠিক না? আপনারা পড়বেন যত বেশি তত জানবেন, ওগুলো বলতেছি না। জাস্ট কোশ্চেন গুলো একদম গ্রস করে, বাট যেগুলো আমরা জানি না বা বইতে আসে না, সেগুলো বলতেছি। এরপর আর কি? থাইরয়েড। শর্ট কেসে কখনো কখনো থাইরয়েড দিতে পারে, যদিও থাইরয়েড ইএনটির কেস, ইএনটি কেস, বাট কখনো কখনো সার্জারি কেউ দিতে পারে, আবার কখনো কখনো মেডিসিনও দিতে পারে, বাট এটা আসলে খুব রেয়ার, খুবই রেয়ার। ওকে, বাদ দেন, থাইরয়েড বাদ দেন। আর কি আছে? দাঁড়ান। ও, একটা এক্সামিনেশন থাকবে, জেনারেল এক্সামিনেশন। শর্ট কেসে জেনারেল এক্সামিনেশন, কিন্তু জেনারেল এক্সামিনেশন হবে না। জেনারেল এক্সামিনেশন হবে না মানে কি? মানে স্যার বলবে না যে আপনি জেনারেল এক্সামিনেশন করেন না, এটা বলবে না। স্যার বলবে কি জানেন? একটু ডিপ টেন্ডন রিফ্লেক্স দেখান তো, একটু জন্ডিসটা দেখান তো, একটু অ্যানিমিয়াটা দেখান তো, একটু ডিপ রিফ্লেক্স টেন্ডনটা দেখান, কি বলে ডিপ টেন্ডন রিফ্লেক্সটা দেখান তো, একটু কি বলে এটাকে বেমিনিস্কি সাইনটা দেখান তো। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? সো এমন হবে না আপনি যাবেন একে শুরু করবেন না, স্যার থেকে বলে দিবে যে অ্যানিমিয়া দেখো, জন্ডিস দেখো, এই দেখো, হ্যানো দেখো, তেনো দেখো। ওকে, ক্লিয়ার। এবার আসেন আপনার ব্যাগটার মধ্যে, পটলার মধ্যে কি কি নিবেন। এই পটলাটা খুব ইম্পর্টেন্ট। এই পটলার মধ্যে সব নিবেন। আপনি একটা পটলা নিবেন না, পটলাটা হবে ট্রান্সপ্ল্যান্ট। ব্যাগ নিবেন না। ওকে, ব্যাগ নিবেন না, একটা ব্যাগ বস্তা নিয়ে নেবেন না। আপনি একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাগ নিবেন, সাদা ব্যাগ, যেটাতে বাইরে থেকে সব দেখা যায়। কি থাকবে তাতে? কি থাকবে তাতে? এক, আপনার স্ট্যাথোস্কোপ থাকবে আপনার গলায়, আপনার বিপি মেশিন থাকবে আপনার পকেটে, আপনার অ্যাপ্রনের পকেটে থাকবে আপনার বিপি মেশিন, আপনার স্ট্যাথোস্কোপ থাকবে আপনার গলায়, আপনার আরেকটা অ্যাপ্রনের পকেটে থাকবে গ্লাভস। এই তিনটা কথা মনে রাখেন প্লিজ। আপনার স্ট্যাথোস্কোপ থাকবে গলায়, আপনার বিপি মেশিন থাকবে এক পকেটে, আর আপনার গ্লাভস থাকবে আরেক পকেটে, খোলা গ্লাভস। আবার বসে বসে খুলবেন স্যারের সামনে, এটা হবে না। খুলে সুন্দর করে ফিটিং করে রাখবেন, যাতে করে জাস্ট বলার সঙ্গে সঙ্গে যাতে আপনি কি করে হাতটা ঢুকাই কাজ করে ফেলতে পারেন। কথা কি বুঝছেন কি বুঝেন না বলেন? কুইক কুইক কুইক, বুঝছেন? জি হ্যাঁ। ওকে, এটা হচ্ছে আপনার মেইন কথা, তিনটা কথা রাখেন। এবার রাখেন আপনার ব্যাগে আপনি কি নিবেন ভাই। আচ্ছা ব্যাগে নিবেন, আমরা কি এক্সামিনেশনে গ্লাভস ইউজ করব নাকি? আচ্ছা কোন এক্সামিনেশন যদি হয়, যদি এক্সামিনেশনটা এমন হয় যে আপনার গ্লাভ এক্সামিনেশন করার দরকার আছে, যদি এটা সার্জারি কথা বলতেছি, আমি টোটালি বলতেছি, এটা মেডিসিন না, সার্জারি কথা। কারণ আপনি যখন সার্জারি ক্ষেত্রে কি করবেন, পেশেন্টের আলসার দেখবেন, আপনি কি ডিরেক্ট হাতে করবেন? কখনো না। আপনি কি করবেন? গ্লাভস পরে করবেন। না, গ্লাভস পরতে হবে, গ্লাভস পরতে হবে। আপনি যখন সার্জারিতে, আপনি যখন কি দেখবেন, আলসার দেখবেন, আপনাকে গ্লাভস পরতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি সার্জারি কথা বলতে চাচ্ছি না। ওকে, আসেন এবার যেটা বলতে চাচ্ছি, এটা মাথায় রাখবেন, এটা আপনি সে অনুযায়ী প্রিপেয়ার নিন। ব্যাগে কি রাখবেন? ব্যাগে রাখবেন কলম, ব্যাগে রাখবেন কলম, অবশ্যই কলম রাখবেন। দুই, চাবি, বারবার বলতেছি চাবি রাখবেন, চাবি। রিফ্লেক্স দেখার জন্য। ইয়েস, আপনার কি বলে পায়ের পাতানো ব্যালেন্সকি সাইন দেখার জন্য। আপনি যদি আপনার হ্যামারের পাশা ইউজ করেন, আপনার মাথার মধ্যে স্যার হ্যামার দিয়ে বাড়ি দিবে। অধিকাংশ টিচার এটা পছন্দ করে না যে আপনি হ্যামারের পাশা ইউজ করেন। যদি বিদেশি ইউজ করে, আপনি ইউজ করতে পারবেন না, আপনি চাবি ইউজ করবেন। সো আপনি কি কি রাখবেন? কলম,
2 নাম্বার রাখবেন চাবি। ওকে, 3 নাম্বার কি রাখবেন? 3 নাম্বার আপনি একটা রাখবেন আপনি একটা টেস্ট টিউব। 4 নাম্বার রাখবেন দুটো স্ট্রিপ, গ্লুকোমিটার স্ট্রিপ। 5 নাম্বারে রাখবেন একটা ফিতা। ওকে, একটা ফিতা। 6 নাম্বারে রাখবেন আপনার হ্যামার, আপনার হ্যামার রাখবেন। 7 নাম্বারে রাখবেন একটা এক্সট্রা গ্লাভস যদি দরকার হয়। 8 নাম্বারে রাখবেন হোল্ডার, টেস্ট টিউব হোল্ডার। 9 নাম্বারে রাখবেন হ্যান্ড স্যানিটাইজার। ও ইয়েস, 9 নাম্বারে রাখবেন হ্যান্ড স্যানিটাইজার। 10 নাম্বারে রাখবেন থার্মোমিটার। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা টিউনিং ফর্ক লাগবে, পিন কটন এগুলো লাগবে ভাই? আসলে তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে টিউনিং ফর্ক। হ্যাঁ আসলে সেটা বলতেছি, 11 নম্বর টিউনিং ফর্ক। তারপর হচ্ছে কটন। ফর হোয়াট রিজন কটন ইউজ করবেন? কটন যদি এখানে ইউজ করতে হয় না, কটন ইএনটি তে লাগে যখন আপনি নোটসের কি বলে এটাকে, নোটসটা আপনার ইনটেক আছে কিনা বা নোটসের যে দেখার জন্য, অলফেকশন দেখার জন্য তখন গাম ইউজ করবেন। হ্যাঁ প্যাটেন্সি টেস্ট করার জন্য, ইয়েস, নোটসের প্যাটেন্সি টেস্ট করার জন্য তো লাগে। এই তো সেন্সিটিভেশন লাগে না, কারণ নোট এক্সামিনেশন দেয়, সেন্সিটিভ না। ওকে ক্লিয়ার, সব কেস ক্লিয়ার। আশা করি এগুলো ছাড়া কোনো টেনশন কোনো কিছু নাই। আমাদের সব খুঁজে করতে লাগবে, আপনি এখন খুঁজে করতে হবে না, সব রেডি করে রাখবেন। পরীক্ষা দিন শুধু বস্তা নিয়ে দিবেন, ঠিক আছে? ভাইয়া টর্চ বলেন নাই। ও ইয়েস, টর্চ 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 মনে নেই, মনে আসছে স্যার। এই জন্য বলি কমিউনিকেশন করতে পিন লাগে না, পিন দরকার হয় না আসলে। ওই যে আপনি যেহেতু ইউজ করতে পিন রাখতে পারেন, একটা কাগজের মধ্যে একটা পিন ঢুকে রাখতে পারেন। আমি রাখছি, আমি সব রাখছি, কিছু রাখিনি এমন নেই। ওকে, আর কিছু কি লাগবে? শর্ট কেসে কি লার্নিং এক্সামিনেশনটা লাগে আমাদের? ইয়েস, অবশ্যই লাগে। শর্ট কেসে আমাদের লোয়ার লিমিট এক্সামিনেশন অবশ্যই লাগে। বলতে পারে পাওয়ার দেখো, কি বলবে? পাওয়ার দেখো, পাওয়ার দেখো দেখবেন শুধু। ওকে, এগুলো বলবে, স্পেসিফিক করে দিবে, সব বলবে শর্ট লিমিট এক্সামিনেশন করো, পসিবল না। টাং ডিপ্রেসার লাগে না। টাং ডিপ্রেসার কি করে? টাং ডিপ্রেসার দিয়ে ইএনটি তে লাগবে, এটা বডি থাকবে, বোর্ড থেকে নিয়ে করবেন, করার পর এটাকে ইয়াতে কি বলে স্ট্যান্ডার্ড মাইন্ড দিবেন। আচ্ছা ওটা তখন আমি ইন্ডি কথা বলবো না। ভাইয়া লোয়ার লিমিটে কি কি দেখতে? ওই যে 5টা জিনিস দেখতে হয়, টোন, পাওয়ার, তারপর হচ্ছে কি বলে এগুলো বাকি লাগে, জার্ক, জার্ক টাইপ এগুলো। আচ্ছা এগুলো ক্লিয়ার হয়েছে? এবার আসেন একটু পড়ালেখা যায়। অনেক আজ জিনিসপত্র কাহিনী হয়েছে, ইনশাআল্লাহ এবার আমাদের পড়ালেখা যাওয়া হয়েছে। পড়ালেখা যদি যাই তাহলে আমরা বললাম আমরা আজকে কি করব, আমাদের ফার্স্ট বোর্ড নিয়ে কথা বলবো, রাইট? আচ্ছা কারো কি কোনো কাজ থাকে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, ফার্স্ট বোর্ড নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা, ফার্স্ট বোর্ডে কি কি আছে বলেন বলেন। আমি ফার্স্ট বোর্ডে কি আছে দেখি। আচ্ছা ফার্স্ট বোর্ডে কি কি আছে বলেন? আরে বলে না কেন? এই রে ফার্স্ট বোর্ডে ইসিজি, সিবিএস লেখেন, সিবিএস ফার্স্ট বোর্ডে কি কি থাকবে লেখেন, সিবিএস। 2 জেনেটিক্স, 2 জেনেটিক্স, 1 সিবিএস, 2 জেনেটিক্স। লিখছেন? জি ভাইয়া। তাহলে কি বললাম? সিবিএস, 2 নম্বর হচ্ছে জেনেটিক্স, 3 নম্বর লেখেন এনভায়রনমেন্টাল মেডিসিন, এনভায়রনমেন্টাল মেডিসিন। কি বলছেন? এনভায়রনমেন্টাল মেডিসিন, এনভায়রনমেন্ট মেডিসিন, ড্রয়িং, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া এগুলা। 4 লেখেন। চারটাই বলেছি। নিউট্রিশন, নিউট্রিশনাল প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম। জিআইটি, জিআইটি, রিউম্যাটোলজি, পাশে ট্রিপল স্টার দেন, রিউম্যাটোলজি পাশে ট্রিপল স্টার দেন। ভাইয়া 4টা কি? 4 নাম্বার হচ্ছে জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইন, জিআইটি, নিউট্রিশনাল প্রবলেম। দেখছেন? আচ্ছা রিউম্যাটোলজির পাশে ট্রিপল স্টার দেন। এই বোর্ডের প্রধান হট টপিকস দুইটা, একটা হচ্ছে সিরিয়াস, আরেকটা হচ্ছে রিউম্যাটোলজি, ঠিক আছে?
এটা মাথায় রাখবেন। ওকে, আর এটা হচ্ছে নিউরোলজি। ও নিউরোলজি ইম্পর্টেন্ট, এই বড় তিনটে জিনিস নিউরোলজি। ক্লিয়ার তাহলে? ওকে, তাহলে আর তো কথা তেমন বলতে যাচ্ছি না। আমি কি টপিক বলে দিব? চান টপিক বলে দিব, নাহলে সমস্যা না, আমি চলে যাবো। কি বলেন, টপিক বলে দিচ্ছি যে কি টপিক করবেন। বলেন ভাইয়া। ভাই বলেন। নিউরোতে লেখেন কি কি ধরবে বলে দিচ্ছি। লাম্বার পাংচার এন্ড সিএসএফ স্টাডি। সিএসএফ লিখে রাখেন, জাস্ট সিএসএফ। আচ্ছা ভাই, এগুলো কিসে? নিউরোলজি, নিউরো টপিক, যেখান থেকে ভাইয়া কোশ্চেন করে স্যাররা, এটাই মেইন টপিক, এগুলো কি কোশ্চেন করে ইনশাআল্লাহ। ওকে, দেখছেন? 2 ট্রিপল স্টার দেন, আনকনশাসনেস। প্রতি 3 জন একজনকে কোশ্চেন করবে, একটা পেশেন্ট আনকনশাস নিয়ে আসছে, তার কি কি কজ থাকতে পারে, আর 2 নম্বর হচ্ছে কিভাবে ম্যানেজ করবেন। বলেন, একটা পেশেন্ট আনকনশাস নিয়ে আসছে, একটু বলি। হ্যাঁ, একটা পেশেন্ট আনকনশাস নিয়ে আসছে, কি কি কজ হবে? 1 নাম্বার কি হবে? 1 নাম্বার কি বলবেন বলেন? হাইপোগ্লাইসেমিয়া। Hypoglycemia. 2 নাম্বার ট্রানজিয়েন্ট ইসকেমিক হাইপোনাট্রেমিয়া, স্ট্রোক। 1 নাম্বার হাইপোগ্লাইসেমিয়া, 2 নাম্বার স্ট্রোক, 3 নাম্বার Cerebral malaria. ইয়েস। তার আগে মেনিনজাইটিসটা বলতে হবে, মেনিনজাইটিস অর এনকেফালাইটিস, যেটা এটা নিউরোলজি সম্পর্কিত। তাহলে আপনি আগে নিউরোলজি গুলো বলবেন, এটাই বুঝাতে চাচ্ছি। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কেন? কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ, মানে মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য আনকনশাসনেস ইজ হাইপোগ্লাইসেমিয়া। যেটা শুরু করবেন হাইপোগ্লাইসেমিয়া দিয়ে, তারপর বলবেন স্ট্রোক, তারপর বলবেন মেনিনজাইটিস অর এনকেফালাইটিস, তারপর বলবেন হচ্ছে আপনি অন্যান্য কন্ডিশন গুলো, হাইপোনাট্রেমিয়া হতে পারে, তারপর হতে পারে আপনার মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, তারপর হচ্ছে আপনার সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে, কিন্তু অনেক কন্ডিশন হতে পারে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, তাহলে আপনাদের আনকনশাস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলতে যাচ্ছি না এখন। ওকে, তারপর লেখেন প্যারালাইসিস। ট্রিপল স্টার মারেন প্যারালাইসিসে, কোশ্চেন করবেই আপনাকে। আপনার 1 হাত 1 পা প্যারালাইসিস কি বলে? আপনার 2 পা প্যারালাইসিস কি বলে? আপনার 4 হাত পা প্যারালাইসিস কি বলে? আপার মোটর নিউরনে কি হবে, লোয়ার মোটর নিউরনে কি হবে, কোশ্চেন করবি। ওকে, তো 4 পা হলে কি বলবে? কোয়াড্রোপ্লেজিয়া। হ্যাঁ, 1 পাশে হলে কি বলবে? হেমিপ্লেজিয়া, ঠিক না? 2টা পা হলে কি বলবে? প্যারাপ্লেজিয়া। ওকে, এগুলো মনে হবে। ওকে, আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন রিলেশন, ইউএমএনএল এবং এলএমএনএল। তারপর লেখেন সেইজার নিয়ে আমার একটা ভিডিও আছে, তিনটা ভাগে ভাগ করা একটা ভিডিও আছে, দেখছেন কি কেউ দেখেন নাই? দুঃখজনক। ইউটিউবে ভাইয়া। হ্যাঁ, ইউটিউবে একটা ভিডিও আছে সেইজারে, ওই ভিডিও দেখেন। আমি কনফার্ম করে বলতে পারবো যে সেইজার নিয়ে কোন রকমের কনফিউশন কখনো হবে না ইনশাআল্লাহ। যে টনিক মানে কি, এই হাবিজাবি জীবন বুঝতাম না। তো আশা করি এটা দেখেন, আপনার ভালো লাগবে। আমি আশা করি ভালো লাগবে, যদি একটু ধৈর্য নিয়ে দেখতে পারেন আর কি। ভাইয়া এটা কি ইউটিউবে আছে? হ্যাঁ, ইউটিউবে আছে। ইউটিউবে গিয়ে আপনারা প্লে লিস্ট, আপনারা ইউটিউবে ঢুকে খুঁজেন কেন? খুঁজবেন না, আপনারা ইউটিউবে গিয়ে প্লে লিস্টে চলে যাবেন, ওখানে তো সব ভাগ করে দেওয়া আছে, ওখান থেকে খুঁজে নিতে ইজি। নাহলে কি দেখবেন যে প্লেবের কোশ্চেন সলভ করা, এমআরসি এর কোশ্চেন সলভ করা, হাবিজাবি কোশ্চেন ভরা, সেগুলো দেখা দরকার না, আপনারা সরাসরি চলে যান প্লে লিস্টে। ওকে, বেস্ট হবে। এরপর লেখেন কোরিয়া। হোয়াট ডু মিন বাই কোরিয়া? Abnormal involuntary ড্যান্সিং মুভমেন্ট না স্যার? এরকম করতেছে, এটাকে কি বলে? এরকম করা, এরকম কি? এটা কি সাইডোনাম কোরিয়া? কই পাওয়া যায়? রিউমেটিক ফিভারে, রাইট? রিউমেটিক ফিভার। কেন এই ড্যান্সিং লাইক কোরিয়াকে বলি আমরা সাইডোনাম কোরিয়া? এই যে ড্যান্সের, এটা কি ওই যে নাচে না মেয়েরা, ওইটা। আরেকটা কোরিয়া আছে, সেটা কোথায় হয়? হান্টিংটন ডিজিজ। ওকে, পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে এই যে, ওকে আচ্ছা, ডক্টর কেন মনে যাচ্ছে না। আর কি আছে? ও, পার্কিনসন ডিজিজ। দেখছেন পার্কিনসন ডিজিজ? ওকে, এরপর লেখেন জিবিএস। এরপর লেখেন মেনিনজাইটিস। আর একটা লেখেন মাইস্থেনিয়া গ্র্যাভিস। ওকে, এগুলো পড়লে হবে। আপনারা সব পড়ে রাখবেন, এগুলো একটু এমফাসাইজ দিয়ে পড়বেন, যাতে করে কোশ্চেন করলে ভালো পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি একটা কোশ্চেন বলিনি, একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনাদের বোর্ডে কি কি থাকে, এটা কি জানেন আপনারা?
ভাইবা বোর্ডে কি কি থাকে এটা কি জানেন, যে আসলে কি কি থেকে আনসার করতে হয়, ভাইবা বোর্ডে কি কি জিনিস থাকে? ভাই জানি না না। ভাই। আচ্ছা, ইসিজি বোর্ডে কি কি থাকবে, বা দুইটা বোর্ডে বলেছি, ইসিজি বোর্ডে ইসিজি থাকবে না, 2 নাম্বার সিনারিও থাকে, ছোট ছোট কাগজের মধ্যে কিছু সিনারিও থাকে, আপনাকে দিয়ে বলবে এটা কি। 3 নাম্বার পিক্টোগ্রাম থাকে। হোয়াট ডু ইউ মিন বাই পিক্টোগ্রাম? পিক্টোগ্রাম মানে কিছু পিকচার, যে পিকচার দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ধরেন একটা হাত দিয়ে দিল, হাতের মধ্যে দেখা যাচ্ছে হাতের নখগুলো ফুলে আছে, মানে কি ক্লাবিং, ওখান থেকে কোশ্চেন করবে। অথবা একটা বাচ্চা একটা একটা মহিলা দিছে, মহিলা চোখটি বড় বড় হয়ে আছে, ডায়াগনোসিস কি এক্সোথ্যালমাস, ওখান থেকে কোশ্চেন করবে। একটা বাচ্চার একটা মানুষের পিঠ দিবে, পিঠের মধ্যে স্কিন কন্ডিশন দেখা যাচ্ছে, ওটা কি, এটা হচ্ছে এটা হার্পিস সিমপ্লেক্স। আচ্ছা, এরপর একটা মানুষ একটা বাচ্চা একটা লোক দিবে, নাকটা এরকম ফুলে আসছে, এখানে কালো হয়ে আছে, এটা কি পিকেডিয়াল। আবার একটা মহিলা দিবে যার এখানে লাল লাল ছোপ ছোপ দাগ পড়া, অনেকটা বাটারফ্লাই এর মতো, কি এটা এসএলই না? আচ্ছা হ্যাঁ, বাটারফ্লাই যেটা হয়। সো এবং করে এই বিষয়গুলোকে বলে পিক্টোগ্রাম। তাহলে আমরা হতে পারে ইসিজি, হতে পারে কেস প্রেজেন্টেশন মানে কেস রিলেটেড প্রবলেম, হতে পারে পিক্টোগ্রাম। 4 নাম্বার ডাটা অ্যানালাইসিস। এটা আবার কি ভাই? কোন স্টুডেন্ট যদি খুব ভালো এক্সাম দেয়, বা সে যদি এমন ভালো এক্সাম দেয় যে তাকে এখন অনার্স এর দিকে চলে যাবে, তখন কখনো কখনো টিচাররা তাকে ডাটা অ্যানালাইসিস করতে দেয়। ডাটা অ্যানালাইসিস মানে হচ্ছে আপনাকে কতগুলো ডাটা দিবে, যে তার ধরেন তার হচ্ছে এই হিমোগ্লোবিনের মান এত, এটা মান এত, এটা মান তো কি হতে পারে, একে বলে ডাটা অ্যানালাইসিস করা। করার দোকানে এটা পড়িয়ে নেয়, ফালতু জিনিস টাইম ওয়েস্ট করলে আপনি। ভাইয়া আমি মাঝখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাইয়া, ওই যে ইসিজি এর পরে মাঝখানে একটা স্কিপ করে গেছি 2 নাম্বার, 3 নাম্বারে পিক্টোগ্রাম ছিল। ইসিজি কেস প্রবলেম খুব ইম্পর্টেন্ট। কেস প্রবলেম আচ্ছা এটা ইসিজি বোর্ড থাকবে, এটা এয়া বলে থাকবে না, মানে কি বলে এটাকে। আর কেস প্রবলেম ইসিজি বোর্ডে থাকবে, মানে এসিজি প্রবলেম, আর হচ্ছে মেইনলি মানে কার্ডিওভাস্কুলার প্রবলেম, আর হচ্ছে রিউমেটিক ফিভার প্রবলেম, মানে রিউমেটিক কি বলে এটাকে, রিউমেটোলজি প্রবলেম। ওকে, এটা আর এটা বললাম পিক্টোগ্রাম। 4 নাম্বার বললাম ডাটা অ্যানালাইসিস করা, ঠিক আছে। ভাইয়া এটা আর জিবিএস এর পরে কি বলছেন ওটা শুনতে পাই নাই। জিবিএস এর পড়তে হচ্ছে মেনিনজাইটিস, আর হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস। ও এটা হচ্ছে স্ট্রোকই করে নেই কি রে ভাই, স্ট্রোক আর টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আর স্ট্রোক। ওকে ওকে, এবার আপনারা দেখেন রিউমেটোলজি কি কি কোশ্চেন আসবেন। এটা হট টপিক, কোশ্চেন করবে এবং টিচার যে পারলে এত খুশি হবে যে আপনাকে নিয়ে আসবে। কি হবে দেখি, দেখেন এক নম্বর লেখেন কি কি আসবে। এসএলই, 1 নম্বর এসএলই। 2 স্ক্লেরোডার্মা, ওখানে ক্রেস্ট সিনড্রোম নিয়ে কোশ্চেন করে, যে হোয়াট ডু ইউ মিন বাই ক্রেস্ট সিনড্রোম, ঠিক আছে, এটা কি। আচ্ছা, তারপর লেখেন এসএলই, তারপর হচ্ছে গাউট থেকে কোশ্চেন করে। আমার নামে লেখেন রিউমেটিক আর্থ্রাইটিস। ভাইয়া মাঝখানে সিনড্রোম কি বললেন? প্রথমে বলছি কি পরিগ্রাম নিজে বলেছি এসএলই, 2 নাম্বার বললাম স্ক্লেরোডার্মা বা ক্রেস্ট সিনড্রোম, 3 নাম্বার বললাম গাউট, 4 নাম্বার বললাম রিউমেটিক আর্থ্রাইটিস, 5 নাম্বার ট্রিপল স্টার দেন অ্যানকাইলোজিং স্পন্ডারাইটিস। ট্রিপল স্টার মানে এটাকে লিখছেন ভাইয়া, সবাই লিখছেন? রিউমাটয়েড আর্থ্রাইটিস লিখছেন সবাই? হ্যাঁ জি ভাইয়া। ওকে, আরেকটা লেখেন ডিএমএআরডিএস, ডেমার্স মানে ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস। এগুলা 3টার নাম মনে রাখবেন আর 3টা সাইড ইফেক্ট মনে রাখবেন। 3টা নাম 3টা সাইড ইফেক্ট প্লিজ, ঠিক আছে? ওকে প্লিজ এটা ভালো পড়ে যাবেন। আর এটা হচ্ছে কিছু বায়োলজিক্স আছে, যেমন এটানারসেপ্ট, ইনফ্লিক্সিমাব, পড়ছেন না? এটানারসেপ্ট, ইনফ্লিক্সিমাব, এগুলো হচ্ছে বায়োলজিক্স। এই 2টা নাম মনে রাখবেন। টিচার দিনে খুশি থাকতো, আরে মনোক্লোনাল অ্যান্টিবডি যেগুলো বায়োলজিক্যাল আমরা বলি আর কি ড্রাগস। ওকে, এগুলো পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সবই পড়বেন, এগুলো একটু বেশি ইম্পর্টেন্টলি পড়বেন, হয়তো বাচ্চা ভাগে পড়তে পারে। কয়টা? সেপটিক আর্থ্রাইটিস, বায়োলজিক্যাল জিনিসটার নামগুলো একবার বলবেন? হ্যাঁ, ইনফ্লিক্সিমাব, INFLIXIMAB, ইনফ্লিক্সিমাব, এটানারসেপ্ট, ETANERCEPT, এটানারসেপ্ট। এই 2টা মনে রাখেন, জাস্ট 2টা বললেই হবে। আরো কিছু আছে, যেমন ওইটা বলবে একজন, হ্যাঁ, যে মনোক্লোনাল অ্যান্টিবডির নামগুলা মনে রাখা সম্পূর্ণ অনেক কঠিন। আর যেটা বললাম যে ডেমার্সের ড্রাগের নাম সালফাসালাজিন, হ্যাঁ, হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো হবে না। ওকে, এবার লেখেন জিআইটি বলছি, জিআইটি বললাম, জিআইটি আমি। ভাইয়া রিউমাটোলজির কি এক্সট্রা থাকে?
থাকে। রিউমেটোলজি এক্সরে বলতে আসলে তিনটে এক্সরে করতে হবে। একটা হচ্ছে রিকেটস এর এক্সরে, একটা হচ্ছে স্ক্যাবিস এর এক্সরে, রিকেটস এর এক্সরে, আর অস্টিওআর্থ্রাইটিস এর এক্সরে। এই তিনটে এক্সরে লাগবে। রিকেট ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়, স্কারভি ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই তিনটা এক্সট্রা লাগবে এক্সট্রা। ওকে ওকে, আর তো পারবেন আশা করি। ভাইয়া 8 নাম্বারটা সেপটিক আর্থ্রাইটিস বলছেন, এরপরে হ্যাঁ, কি আরো কিছু বলছেন? সেপটিক আর্থ্রাইটিস না, আর কিছু বলিনি। সেপটিক আর্থ্রাইটিস লাগবে। সেপটিক আর্থ্রাইটিস হলেই পেশেন্টের দেখবেন ডায়াবেটিস থাকবে, ঠিক আছে? ওকে, আরগুলো পারবেন আশা করি, এটা ইজি পয়েন্ট। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়েছে? পেডি পারবেন, পেডি ইজি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া জি80 লাগবে? ইজি তো জি80 বলে দিব। দেখেন, ডায়রিয়া 1 ডায়রিয়া, 2 হেমাটেমেসিস মেলেনা মাস্ট মানে মাস্ট, হেমাটেমেসিস মেলেনা 2 নম্বর। 1 নম্বর ডায়রিয়া। কজ জিজ্ঞেস করবে। হ্যাঁ, হেমাটেমেসিস কাকে বলে, কেন হয়? মেলেনা কাকে বলে, কেন হয়? হেমাটোক্রেজিয়া কাকে বলে, কেন হয়? ডায়রিয়া কি, কখন অ্যাকিউট বলবো, কখন ক্রনিক বলবো, ডায়রিয়া কোন কোন কন্ডিশন হতে পারে, এগুলো বলবে। অবশ্যই কজ বলবে। এগুলো সারে মোট জিমাতি এসব কোশ্চেন করে না, জিএডি থেকে কোশ্চেন খুব কম করে, জিএডি সারা পছন্দ করে না, জিএডি মূলত সার্জারি টপিক। ওকে, এরপর আসেন জার্ড পিউডি, গ্যাস্ট্রিক কার্সিনোমা। এই গ্যাস্ট্রিক কার্সিনোমা ধরে না, বাদ দেন এটা। অ্যাবডোমিনাল টিবি এটা ধরে, আইবিডি। ওকে, হ্যাঁ, আর লাগবে না। ওকে, জিএডি তো গেল, আর কিছু লাগবে না। আচ্ছা, নিউট্রিশন থেকে জাস্ট পড়বেন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, স্কারভি, রিকেটস, হ্যাঁ, ফার্স্টে কি বলেন? ফলিক অ্যাসিড, ডেফিসিয়েন্সি, রিকেটস, স্কারভি, মেরাসমাস, কোয়াশিওকর, obesity. ওকে, ইজি আছে সোজা। আর কি বলেন, কোশ্চেন বলেন। ভাইয়া ইসিজি কি থাকে আর সিবিএস এর মধ্যে ইসিজি থাকবে। 5টা কন্ডিশন লেখেন, ঠিকই থাকবে। 3rd ডিগ্রি হার্ট ব্লক, এমআই। 3rd ডিগ্রি হার্ট ব্লক, এমআই। দেখছেন? 3rd ডিগ্রি হার্ট ব্লক, এমআই 2 রকম থাকবে, এসটি নন এসটি, অ্যাকিউট ক্রনিক বলে দিচ্ছি, এগুলোই থাকবে বাবা। 3rd ডিগ্রি হার্ট ব্লক শুধু 3rd ডিগ্রি থাকবে, 1st ডিগ্রি 2nd ডিগ্রি থাকে না। এমআই 2 রকম থাকে, এসটি নন এসটি অথবা অ্যাকিউট ক্রনিক। ওকে, 3 নাম্বার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটার। ফ্লাটার মানে তুচ্ছেপ, তাদের মতো, বা করোনাতে তাদের মতো তুচ্ছেপ। তাহলে ফ্লাটার, আর এটা কি বললাম? ফিব্রিলেশন। ওকে, তাহলে এমআই, 3rd ডিগ্রি হার্ট ব্লক, ফ্লাটার, ফিব্রিলেশন। কোন কোশ্চেন? ভাইয়া এটা কিছু এক্সট্রা বলেন। ফলিক অ্যাসিড, হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। হ্যালো ভাইয়া বলছিলেন যে মেরাসমাস, তারপরে হচ্ছে এগুলো কিসের জন্য বলছিলেন? নিউট্রিশন থেকে আসে, ওগুলো নিউট্রিশনের টপিক। ভাইয়া এক্সরেতে কি কি আসে এটা যদি বলবেন। প্লুরাল ইকুয়েশন। ভাই এক্সরে বোর্ডে কি কি থাকবে এখানে? যেমন বললেন যে সিনারিও থাকবে, কেস থাকবে, এক্সরে বোর্ডে কি কি থাকবে এটা একটু বলুন। এক্সরে বোর্ডে এগুলো থাকে, বাট এক্সরে বোর্ড থেকে এগুলো কোশ্চেন করে না। এক্সরে বোর্ড থেকে সাধারণত এক্সরে থেকেই কোশ্চেন করে আর মুখ থেকে কোশ্চেন করে, ধরেন এগুলো কিছু। এক্সরে বোর্ডে এগুলো সব থাকে, কিন্তু এগুলো কোশ্চেন করে না, শুধু এক্সরে থেকে কোশ্চেন করে আর জাস্ট মুখে কোশ্চেন করে, মানে দেখে না স্যাররা। আচ্ছা, আর ইসিজি চেস্ট টেস্টে কি থাকে লেখেন।
প্লুরাল এফিউশন দুই রকম থাকবে, একটা হচ্ছে মানে মাইল্ড, এটা হচ্ছে ম্যাসিভ। আপনাকে কিন্তু এভাবে ডায়াগনোসিস করতে হবে, মাইল্ড ম্যাসিভ। ওকে, 2 নম্বর লেখেন টিবি, টিউবারকুলোসিস। 3 নম্বর নিউমোনিয়া। 4 নম্বর অ্যাবসেস। 5 নম্বর কার্সিনোমা। শেষ। ভাইয়া চেস্ট বাদে আর কোনো সিস্টেমের এক্সট্রা থাকবে না? থাকবে মাথার। ভাইয়া আগে কি ছিল? মাথায় প্লুরাল এফিউশন, টিবি, নিউমোনিয়া, কার্সিনোমা আর অ্যাবসেস, লাং অ্যাবসেস, ক্যাভিটাল রিলেশন। গোল গাল থাকবে, গোলের চারপাশে সাদা, ভিতরে কালো। না বলেন ইসিজিতে 3rd ডিগ্রি হার্ট ব্লক, এমআই, এট্রিয়াল ফিব্রিলেশন, ফ্লাটার, আর কিছু বলছিলেন না? চারটাই তো। এবার আলোচনা করবে না। আচ্ছা, এটা কোশ্চেন বলতেছিলাম আর কি ইসি থাকে? ইয়েস, এটা মাথার ইসি থাকে। থ্যালাসেমিক পেশেন্টের মাথার মধ্যে একটা ইসিজি থাকে, হেডের হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, ওই 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 ওইটা থাকে। ওকে, আর আর কি থাকে? ও আর ওই যে আর হার্টে থাকে দুইটা, আমি আর টপিক দিয়েছিলাম তো, হাইপারট্রফি আর এমএস। হাইপারট্রফি আর এমএস রেয়ারলি ধরে, রেয়ারলি। তারপর কাউকে খুব ভালো কোশ্চেন করলে হয়তো ধরতে পারে, এমএস আর হচ্ছে হাইপারট্রফি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন করতে পারেন, শেষের দিকে চলে আসছি। ভাইয়া সিভিএস এর টপিকস গুলো বলবেন না? সিবিএস এর টপিক তো একদম কমন কোশ্চেন, মানে একদম কমন কোশ্চেন করে এমআই, তারপর হচ্ছে অ্যানজাইনা, হার্ট ফেলিয়ার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপর হচ্ছে এমএস, এমআর, এএস, এআর, এগুলাই। হ্যাঁ, জেনেটিক কি বলছেন? জেনেটিক্স না, জেনেটিক্স কি? জেনেটিক্স তো সিম্পল কথা। জেনেটিক্স কি বলবে? জেনেটিক্স তো এগুলো আছে, অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক, ওগুলাই, আর কিছু না। জেনেটিক্স থেকে কোশ্চেন করে না বাবা, কাউকে আমি দেখিনি আমার পুরো মেডিকেলে কাউকে কোশ্চেন করতে। ভাইয়া সিরিয়াস এগুলো আরেকবার বলেন। এমআই, এনজাইনা, হার্ট ফেলিয়ার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এমএস, এমআর, এএল, এআর, এএস, এআর, অ্যালবিনিয়া, এগুলাই। ওকে ওকে, ভাইয়া মাথার এক্সরে কি জানি? থ্যালাসেমিয়া এক্সরে। থ্যালাসেমিয়া একটা এক্সরে আছে, দেখলে দেখবেন থ্যালাসেমিয়া একটা এক্সরে, মাথার মধ্যে মাথায় একটা এক্সরে দেখবেন, একদম হুবহু বুঝতে পারবেন। ভাইয়া ওই এনভায়রনমেন্টাল মেডিসিন থেকে কি কিছু কোশ্চেন করে? রেয়ারলি, রেয়ারলি যদি না পারতে কোশ্চেন করে, তাহলে হাইপোথার্মিয়ার কজ জিজ্ঞেস করে, হাইপোথার্মিয়ার কজ। ভাইয়া রিকেটস, অস্টিওআর্থ্রাইটিস যেগুলো বলছিলেন ওগুলো কি এক্সট্রা বোর্ডে থাকে এগুলোর সাথে? পেডিতে থাকে, পেডিতে, পেডিতে। পেডিকেশন অনেক টাইম লাগবে, পরে একদিন বলবো। পেডিকেশন একদিন বলবো। শর্ট কেস কয়টা থাকে ভাইয়া? 5টা, 3টা মেডিসিন, 2টা পেডি। লং কেস একটা, ভাইবা বোর্ড 3টা। আমি বলছিলাম না আপনাকে দোয়া দিয়ে করতে হবে, এই জন্য দোয়া দিয়ে করতে হবে, ঠিক আছে? উঠবেন আর বসবেন, উঠবেন আর বসবেন, বিরক্তিকর অবস্থা, বাজে। ওকে তাহলে, না ঠিক আছে তাহলে, আর কোন কোশ্চেন নেই তাহলে? ওকে ভাইয়া 5টা কি কি বললেন? কোনটা 5টা কি বললাম? শর্ট কেস, 3টা মেডিসিন শর্ট কেস থাকবে, 2টা পেডি শর্ট কেস থাকবে, একটা লং কেস থাকবে, 3টে ভাইবা বোর্ড থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কোন কোশ্চেন আছে কারো? কোন ধরনের কিছু ভাইয়া। জানা থাকলে বলতে পারেন, টাইম আছে। ভাইয়া এক্সরে যে টিবি আর কার্সিনোমার যে এক্সরে, সেটা তো আমরা দেখে বুঝতে পারবো না, তো কনসালটেশন মনে হবে আমাদের। এই তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইউজ করবে, ডিবি ইউজ করবে, ডিবি। বাট লোব থাকবে উপরের দিকে থাকবে, নিউমোনিয়া নিচে দিয়ে থাকে। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা তো বুঝে গেছিলাম কোনো সমস্যা আছে কিনা। আর কোনো কিছু যদি সমস্যা হয় আমার সঙ্গে কনসাল্ট করেন। আর আমি দেখি, আমি সম্ভবত একটা মেডিসিনের জন্য একটা টোটাল, অনেকে আমাকে প্রচুর রিকোয়েস্ট করছে, বাট এটা আমি হয়তো বা একদম ঢালাওভাবে, মানে কার্ডিওতে যেমন অনেক স্টুডেন্ট দিচ্ছি আমি, বিকজ অনেকটা কম দিয়েছিল, প্রচুর স্টুডেন্ট দিচ্ছি, বাট এটা হয়তো না। বাট এটা আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমি অনেকে হচ্ছে যারা একদম বা খুব প্রবলেমে আছে, আমি তাদের জন্য হয়তো একটা মানে করেন টোটাল মেডিসিনটা কিভাবে গোছাবেন, কি পড়বেন, কোনটা কিভাবে পড়বেন, মানে সবকিছু নিয়ে আমি হবে একটা মানে কোর্স করাবো। বাট এটা ইজ নট শিওর না, আমি অনেকজন রিকোয়েস্ট করছে, আমি করতে পারি না করতে পারি, বাট যদি করি আপনারা ওখানে জয়েন দিয়ে কোনো সমস্যা নাই, পেমেন্ট সমস্যা না ভাইয়া। আর বলেন ভাই, নিউরোলজির উপর কি রকম একটা কোর্স নিতে পারেন, যেভাবে কার্ডিওলজির উপর নিচ্ছিলেন? না, আমি কেন নিউরোলজি, আমার সমস্যা হচ্ছে আমি ভাষা পড়াইতে পারি না, আমি ডিবি পড়াই। যেমন কার্ডিওলজি টিপে পড়ালে আপনারা বুঝবেন, নিউরোলজি টিপে পড়ালে অধিকাংশ স্টুডেন্ট বুঝে না।
হ্যাঁ, এই জন্যই আমি চাচ্ছি যে আমি কিছু টপিক যেমন হচ্ছে রিউমেটোলজি, জেনারেল রিউমেটোলজি কোশ্চেন আসবে, খুব ইজি, মজা পড়তে। তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিউরোলজি যেন অনেক ইম্পর্টেন্ট না। তারপরে জেনেটিক্স অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু কোশ্চেন আসে অনেক সময় জেনেটিক্স থেকে। এই ধরনের কোশ্চেন নিয়ে আমি এটা করতে পারি, শুন না যদিও মানে একটা টোটাল টপিক মানে ছোটখাটো করে একদম। ভাই আমরা কি অ্যাটেন্ড করতে হবে কি রেজিস্ট্রেশন করে? যদি আমি করি এটা আমি শুন না, বাট আমি একটা রিকোয়েস্ট ছিল আমাদের, যে কয়টা হচ্ছে এক্স-রে খুব কমন বা যে কয়টা ইসিজি অনেক কমন, সেই কয়টার উপরে কি যে আপনি যেগুলো বলে দিলেন আজকে, সেগুলোর উপরে কি কোনো ক্লাস নেওয়া যায়? ধরেন যে জাস্ট ইসিজি বা এক্সট্রা কমন ফাইন্ডিংস গুলা। হ্যাঁ, ক্লাস নেওয়া যায়। আমি আসলে সমস্যা হচ্ছে কি, আমি ধর আবার বিসিএসসি একটা গ্রুপে পড়াই, বুঝছেন? বিসিএসসি মেডিকেল একটা গ্রুপে পড়াই, মানে মেডিকেল পার্টটা আমি পড়াই, ফিজিওলজি আর মেডিসিন। এই জন্য হচ্ছে টাইমটা বের করতে সমস্যা হয়ে যাচ্ছে। তো আবার কার্ডিওলজি, কালকে থেকে কার্ডিওলজি কোর্সটা শুরু হবে, তো আলটিমেটলি টাইম হবে। তো বাট আমি ট্রাই করব, মানে যেহেতু এখন অনেক টাইম আছে না, মাথায় রাখেন ভাইয়া। হ্যাঁ, আমি মাথায় রাখছি ইনশাআল্লাহ। আর যেহেতু অনেক টাইম আছে, আজকে হয়ে যাবে। পেডিটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, পেডি জন্য জি ভাই, পেডিটা না করলেও আমি পেডি লিস্ট করে আপনাকে দিয়ে দিব, মানে গ্রুপে পোস্ট করে দিব। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন। গাইনি সার্জারি এক্সাম ওরিয়েন্টেশন যদি এভাবে বলে দিতেন খুব ভালো হতো, কোন বোর্ডে কি থাকে ট্রাই করব। ওইগুলো তো জানেন আপনি, পড়াইতে হবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গাইনি বলবো, হইছে। গাইনি সার্জারি দুইটা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।